নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টাকে যাতে জামাত ইসলামের পক্ষ থেকে আসন ছাড় দেওয়া হয়, ঢাকা 10 আসন, এই জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের আমিরকে ফোন দিয়েছিলেন। আদৌ কি জামাতের আমির এমপি হিসেবে পাশ করেছেন? আদৌ কি নাহিদ ইসলাম এমপি হিসেবে পাশ করেছেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে পাশ দেখিয়েছে? জামাত ইসলাম সংস্কারের নামে ভণ্ডামি করছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটা ভণ্ড, সেই ভণ্ড জামাতের সাথে যুক্ত হয়ে এখন এই দুই ভণ্ড মিলে একসাথে সংস্কারের নামে ভণ্ডামি করতে চায়। যে নাহিদ ইসলাম বলল যে বাংলাদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, এবং যেই পাটোয়ারি বলল যে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না, সেই তারা আবার এই জোট গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখল। আওয়ামী লীগের সময় ছাত্রলীগ তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করত, আর এখন জামাত শিবির নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা এখন হামলা করছে। জামাতের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আর সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে সেখানে শিবির না করলে চাকরি দেওয়া হয় না। হাসনাত এবং সার্জিস তারা ডিসি নিয়োগের সাথে জড়িত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আরেকটি ১/১১ সরকার মনে করি। এখন তো বিএনপি রদবদল করতেছে, আওয়ামী লীগও রদবদল করেছে, বা যারাই আসুক না কেন রদবদল করে, এটা পৃথিবীতে সব দেশে হয়ে থাকে। জামাত তো রদবদল করবে না, জামাত সরাসরি চাকরি চ্যুতি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্ত করলে সরকারের বাইরে কারা কারা সুবিধাভোগী ছিল নাম বের হয়ে আসবে। বিএনপির যে আদর্শিক বিষয় এবং আমার আদর্শিক বিষয়ের ভিতরে মিল ছিল বলে তো আমি বিএনপিতে জয়েন করেছি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে এনসিপি প্রতারণা করেছে, যে এই দেশে নতুন রাজনীতির সম্ভাবনাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, গলা টিপে হত্যা করেছে জামাত শিবির। অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে বিভিন্ন চুক্তি করে গিয়ে, সম্পাদন করে গিয়ে তারা বাংলাদেশের জনগণের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে। আমরা দেখেছি কি ৯/৬ ওই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা করেছে। তির্যকে আজ আমাদের অতিথি বিএনপি নেতা, তরুণ নেতা হিসেবে যিনি আগেই সমধিক পরিচিত, রাশেদ খান। রাশেদ খান, তির্যকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা এই যে এখনকার যে বিভিন্ন পরিস্থিতি, আমি একদম সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আসি। একটা হচ্ছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে এক ধরনের আলোচনা হচ্ছে। আপনি নিজেও সোশ্যাল মিডিয়া, আপনার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন। তো সেইখানে আপনি সরাসরি নাসিরউদ্দিন পাটোয়ারির চিকিৎসার ব্যবস্থা করার জন্য এক ধরনের আহ্বান জানিয়েছেন এবং কিছু অভিযোগ। এটা আসলে কেন? আপনি একজন সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার আশপাশের যারা রাজনৈতিক কর্মী রয়েছে তাদের আচরণ, বক্তব্য, সামাজিকতা সেটাকে প্রত্যক্ষ করেছেন। আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, আপনার এই জীবনে এরকম কোনো রাজনীতিবিদ আপনি দেখেছেন কিনা যিনি প্রতিনিয়ত গালিগালাজ এবং অহেতুক কথাবার্তা এগুলো করার মাধ্যমে আলোচনায় থাকতে চান? সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে নেশাখোর একজন মানুষ। গাঁজা সেবন না করলে প্রতিনিয়ত এইভাবে উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারে না। আমরা তো আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। আমি যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমি ওই আন্দোলন করতে গিয়ে একটানা 15 দিন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অতিরিক্ত আরও 3 দিন আমাকে পুলিশের হেফাজতে থাকতে হয়েছে। নির্যাতন, নিপীড়নের শিকার তো আমরা কম হয়নি। একটা আন্দোলন 9 মাস ধরে আমরা কন্টিনিউ করেছি, এবং এই 9 মাসে আমাদের অসংখ্য নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন, কখনো কখনো কৌশলের আশ্রয় নিতে হয়েছে। এরপরে 24 সাল পর্যন্ত লাগাতার সংগ্রাম করেছি। এই সংগ্রামের মধ্যে আমরা তার মতন এ ধরনের আচরণ তো কখনোই করি নাই, যে কারণে তার কথাবার্তাগুলো আমার কাছে অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়। সেই জায়গা থেকে আমি বলেছি, নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। একজন সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক কর্মী কখনোই এই ধরনের বাতুলতা করতে পারে না। আমি আরও বেশি অবাক হয়েছি, তিনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি গাঁজার ব্যবসা করে। হোয়াট এ জোকস! তিনি কেউ কখনো বলতে পারে নাই। দেখেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর যে
পারফর্ম সেটা আমরা সবাই দেখছি। তিনি আইন, সংবিধান, রাজনৈতিক আচরণ এবং এবং এমনকি দেখেন যে সময় আপনার একটু উত্তেজনা স্বাধীনতার পক্ষে বিপক্ষে, সেই সময় তিনি দাঁড়িয়ে তিনি বললেন যে এই সময় এসে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিষয়গুলো নিয়ে আমাদের বিতর্ক করা উচিত না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাহলে তিনি আসলে কতটা রাজনৈতিক মনা, গণতন্ত্র মনা, যেখানে এই উত্তেজনাগুলো থামানোর জন্য তিনটা জায়গা থেকে ভূমিকা রাখলেন। এরপরে দেখেন যে তিনি আরেকটা ভিডিওই দেখলাম যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী তাকে নিয়ে বাজে মন্তব্য করলেন, তার কন্যাকে নিয়ে বাজে মন্তব্য করলেন। বললেন যে বউকে দিয়েছে হাসপাতালে আর কন্যাকে দিয়েছে ফুটবলে আর নিজে বৃষ্টি বিলাসে নিমগ্ন হয়েছে। এগুলো কোন ধরনের কথাবার্তা বলেন? আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে কিভাবে সেই ফ্যাসিস্টের দোসররা তার ফুটবল খেলা মানে শৈশবে তিনি একটা ক্লাবের সাথে যুক্ত ছিলেন, খেলতেন। এগুলো তো আমাদের বাচ্চারাও তো খেলে, তাই না? গ্রামগঞ্জে আমি দেখেছি যে মানে একসাথে ফুটবল খেলে ছেলেমেয়েরা একসাথে। তো এইগুলোকে তিনি কি বললেন যে তার কন্যাকে দিয়েছে ফুটবল খেলায় আর তার সহধর্মিণী প্রতিনিয়ত, যেহেতু তিনি একজন ডাক্তার, তিনি এই যে মানুষের খোঁজখবর রাখা, সেবা করা, এই মানবিক কাজগুলোকে তিনি মানুষের মধ্যে এক ধরনের মানে বিতর্কের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। অর্থাৎ তার কাজই হলো মির্জা আব্বাস সাহেবকে নিয়ে সমালোচনা করা। আচ্ছা, সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু গালিগালাজ, তাকে বক্সিং মারছেন এবং আপনি হাসতেছেন। দেখেন, আমি আমার জীবনে অনেক গাঁজাখোর দেখেছি। আমি সেই জায়গা থেকে যেটা মনে করি যে তার বক্তব্য, তার ওই যে মানে ফ্যাল করে হেসে দেওয়া, কথাবার্তা বলার ধরন, যারা গাঁজা খায় তারা আসলে মানে এক প্রকার মাতলামি শুরু করে গাঁজা খাওয়ার পরে, এবং তারা সুখ অনুভব করে এই কথাগুলো বলার মাধ্যমে। তো আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত তিনি সকালবেলা গাঁজা খান এবং তারপরে তিনি এই ধরনের বক্তব্য দেন। দেখেন, তিনি যখন সুস্থ স্বাভাবিক হন তখন আবার এটা বুঝতে পারেন যে আমি ভুল করছি। তার ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন যে অনেকে আমাকে পরামর্শ দিয়েছে যে আমি যাতে কাউকে নিয়ে আর এই ধরনের বাজে মন্তব্য না করি, আমি ধৈর্য ধারণ করি, আমি সমালোচনা কম করি, এবং তিনি সবার কাছে দুঃখ প্রকাশও করেছিলেন। তার মানে তিনি যখন আসলে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন না, স্বাভাবিক মানুষ ছিলেন, তখন তিনি তার এই অপরাধগুলো, তার ভুলগুলো তিনি বুঝতে পারছিলেন। কিন্তু এখন তিনি প্রতিনিয়ত গাঁজা সেবন বাড়িয়ে দিয়েছেন, যে কারণে তিনি আসলে আবার নতুন করে তিনি আবার এই সমালোচনা, গালিগালাজ, উল্টাপাল্টা কথাবার্তা তিনি শুরু করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির গাঁজা সেবনের বিষয় যেটা, এটা কি আপনি জেনে বলছেন নাকি অনুমান, যে তার আচরণের কারণে আপনি অনুমান করছেন? দেখেন, আপনি তার চোখের চাহনিগুলো দেখেন, কথাবার্তার ধরনগুলো দেখেন। নিশ্চয় আপনার কোনো একজন বন্ধু নেশাগ্রস্ত ছিল, নিশ্চয় আপনার কোনো একজন বন্ধু সে গাঁজা সেবন করত, আপনি তার সাথে তাকে একটু মেলান। তো আমি সমাজের আরও মানুষগুলোর সাথে তাকে মিলিয়ে দেখেছি এবং আমি আরও তথ্যপত্র সংগ্রহ করে দেখেছি যে তার শরীরে নিকোটিনে ভরা এবং তিনি প্রতিনিয়ত তার শরীরের মধ্যে নিকোটিন পুশ করেন। আমি আপনার সেই যে পোস্টটি নিয়ে আমরা আলোচনাটা সূত্রপাত করেছি, সেইখানে আপনি সরাসরি কিছু বিষয় প্রসঙ্গ তুলেছেন। সেটা হচ্ছে, একটা তো আপনি ডোপ টেস্ট বা এটা আপনি বললেনই, সেটা হচ্ছে যে প্রতিক্রিয়া আবল তাবল বলছে জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে কি বলা শুরু করে যে এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে। মানে জামায়াত নিয়ে তার কিছু বক্তব্যের প্রেক্ষাপট আপনি টেনেছেন প্রথমে, যে জামায়াত নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে জামায়াত ইসলামী ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, মুনাফিকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে, জামায়াতের মুখে এক অন্তরে আরেক, এবং 6 নম্বরে বলেছেন জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী ইত্যাদি। এই প্রেক্ষাপটটা উল্লেখ করে আপনি সরাসরি ইদানিং নাসিরউদ্দিন পাটোয়ারি জামায়াতের পক্ষাবলম্বন করে যে বক্তব্য দিচ্ছে সেটাকে আপনি প্রশ্ন করেছেন, এবং সেইটাকে টেনে বলেছেন যে কোনো একদিন হয়তো এনসিপির বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলবে বা একই ধরনের অবস্থান হয়তো নিতে পারে। এখন জামায়াত তো হচ্ছে বর্তমানে এনসিপির রাজনৈতিক যে জোট, এনসিপি যার সাথে জোটবদ্ধ হয়েছে সে তো রাজনৈতিক জোটের অংশ।
তো সে তো এটা বলতেই পারে, জামাতের পক্ষ নিয়ে তো এখন সে কথা বলতে পারে, না হলে তো জোট করতো না। বা এনসিপি যখন জোটে যাচ্ছে তখন তো না হলে উনি ওখান থেকে বেরো হয়ে আসতে পারতেন। দেখেন, আমি যে দাবিটি জানিয়েছি তার মানসিক চিকিৎসার প্রয়োজন, এবং কেউ যদি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা সেবন করে না, সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারির ডোপ টেস্ট প্রয়োজন। আমার যে জানাশোনা তার সম্পর্কে, তার আশপাশের মানুষদের কাছ থেকে আমি জেনেছি যে তিনি প্রতিনিয়তই তার শরীরের মধ্যে নিকোটিন পুশ করান, এবং এ বিষয়ে যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ নিতে চায় নিতে পারেন। তবে যেহেতু তিনি রাজনীতি করছেন, তিনি তার স্বাভাবিক জীবনে চাইলে ফিরে আসতে পারেন, সেক্ষেত্রে তার মানসিক চিকিৎসার প্রয়োজন না, সেই দাবি আমি এনসিপিকে জানিয়েছি। কেন? আপনি নিজেই বললেন। দেখেন, তিনি জামাত ইসলামকে নিয়ে যে কথা বলেছেন যে জামাত ইসলাম ভারতের তৈরিকৃত একটি দল, ভারতের এক্সটেনশন। এছাড়া তিনি বলেছেন যে জামাত ইসলাম সংস্কারের নামে ভণ্ডামি করছে। তাই আমার প্রশ্ন হলো, যে দল সংস্কারের নামে ভণ্ডামি করছে সেই দলের সাথে আপনি কোন ভণ্ডামি করার জন্য জোট বাঁধলেন? আপনারা নিশ্চয়ই ভণ্ডামি করার উদ্দেশ্য আছে, অন্যথায় তো আপনি জামাতের সাথে জোট বাঁধেন না। আর এই যে ভারতের তৈরিকৃত একটি দল, আপনি দেখলাম যে ফেসবুকে একটি পোস্ট করেছেন যে সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে, আপনি শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বেন, এরপরে প্রতিবাদে সামিল হবেন, সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এনসিপি একটা রাজনৈতিক দল, এম রাইট? যদি কোনো প্রতিবাদ করতে হয় তাহলে এই দল তার ব্যানার ব্যবহার করে প্রতিবাদ করবে। কিন্তু দেখেন, এই ফুটেজখোর তিনি প্রতিনিয়ত তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছেন। তিনি তার যে আপনার পিআর টিম রয়েছে মিডিয়া, তাদেরকে তিনি নিচ্ছেন, একটা মানে ভিডিও তৈরি করছেন, সেগুলো ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, দিয়ে তিনি দেখাচ্ছেন তার বিশাল জনপ্রিয়তা। দেখেন, তার জনপ্রিয়তা কেমন ছিল আমরা সবাই জানি। যে সময় তিনি জামাতকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছিলেন, জামাতের নেতৃবৃন্দরা, কর্মীরা, সমর্থকরা তাকে ব্যাপকভাবে গালিগালাজ করছিল। যে সময় তিনি জামাতের সাথে যুক্ত হলেন, এখন তিনি হয়ে গেছেন জামাতের আইডল, জামাতের মুখপাত্র, জামাতের পোস্টার বয়। এই জন্য আমি বলছি যে জামাত ইসলাম সংস্কারের নামে ভণ্ডামি করছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটা ভণ্ড, সেই ভণ্ড জামাতের সাথে যুক্ত হয়ে এখন এই দুই ভণ্ড মিলে একসাথে সংস্কারের নামে ভণ্ডামি করতে চায়। যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য বিশ্লেষণ করি, এরকমই তো হয়, তাই না? আচ্ছা, তারপরে দেখেন, তিনি জামাতকে বলেছিলেন মুনাফেকের দল। আমরা তো বলছি না। হেই নাসিরউদ্দিন পাটোয়ারি, দেখেন, আপনার কাছের বন্ধু যে সময় আপনার সম্পর্কে দুই পাঁচটা কথা বলে, অনেকে কিন্তু সন্দেহ পোষণ করে। এখন যেহেতু এনসিপি জামাতের বন্ধু, তার মানে কি এনসিপির আরেকজন মুখপাত্র যখন বলছে যে জামাত মানে মানে আরেকজন যখন অতীতে বলে গেছে মুনাফেকের দল, তখন তো এটা প্রতিষ্ঠা পেয়ে যায়, তাই না? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যেসব বক্তব্য, এই বক্তব্যের কারণে কখনো কি তিনি জামাতের কাছে দুঃখ প্রকাশ করেছেন বা তার অবস্থান পরিষ্কার করেছেন? করেন নাই। দেখেন, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে। তার মানে কি এই কথাগুলো জামাত ইসলাম মেনে নিয়েই নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রহণ করেছে, এবং এক প্রকার এটা প্রমাণিত যে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলে গেছে জামাত তাই। অন্যথায় জামাত নাসিরউদ্দিন পাটোয়ারির অতীত বক্তব্য নিয়ে একটা ব্যাখ্যা চাক, যে তুমি আমাদের সম্পর্কে অতীতে এই কথাগুলো বলেছিলে, কেন বলেছিলে? এখন তো তুমি আমাদের সাথে আছো, এখন তো বলছো না, ওই সময় কেন বলেছিলে? যদি সত্য বলে থাকো তাহলে সেটা প্রমাণ দাও, আর সত্য যদি না বলে থাকো তুমি দুঃখ প্রকাশ করো। জামাত ইসলাম তো নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে এই জবাবদিহিতা চাইতে পারে। অন্যথায় কিন্তু এই যে জামাত সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলে গেছে সেটাই কিন্তু আমরা সত্য ধরে নিব, যে জামাত ইসলাম এইটার কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং তার বন্ধুকে আরও বেশি কাছে টেনে নিয়েছে। তারপরে দেখেন 5 নম্বরে যে কথা বললো যে জামাত মুখে এক অন্তরে আরেক, তো এই কথা তো অবশ্যই আমি মনে করি এটার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। 6 নম্বরে খুবই মানে সে মারাত্মক কথা বলেছিল যে জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। দেখেন, এই কথা শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি বলে নাই, এই কথা স্বয়ং নাহিদ ইসলাম বলেছিল যে বাংলাদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। যে নাহিদ ইসলাম বলল যে বাংলাদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, এবং যেই পাটোয়ারি বলল যে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না, সেই তারা আবার এই জোট গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলো। হোয়াটস এ পলিটিক্স! আমি আসলে অবাক হয়ে যাই। এইটাই কি সংস্কারের পলিটিক্স? এইটাই কি বিচারের পলিটিক্স? এইটাই কি নতুন পলিটিক্স? না এটা ভাওতাবাজির পলিটিক্স? 11 দল গঠন করে তারা ভাওতাবাজির পলিটিক্স করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনে আমার কাছে এটাই মনে হয়েছে। তারপরে সে বলেছে যে
তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তার মানে কি? তার মানে জামাত ইসলামকে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি দেশবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেছে। এখন বাংলাদেশের মানুষ এই দেশবিরোধী শক্তি, যাদের ৭১-এর দায় আছে, সেই দলকে ক্ষমতায় আনবে? দেখেন, ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে নাকি এনসিপি জোট করবে না। আমাদের তরুণদের দল, আমাদের মুখপাত্র যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, তারা যদি এই ধরনের কথাবার্তা বলে একটা দেশদ্রোহী দল, সেই দেশদ্রোহী দলের সাথে হাত মিলায়, আমরা তো এই কথা বলছি না, তারাই বলেছে যে স্বাধীনতা মানচিত্র জাতীয় চেতনার পরিপন্থী। তার মানে আজকে এনসিপি জামাতের সাথে শুধুমাত্র স্বার্থের জন্য হাত মিলিয়েছে এবং স্বার্থের জন্য ওই সময় সমালোচনা করেছিল। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে এনসিপি আর জামাত ভাই ভাই, তাদের ভিতরে তুলনা করে কোনো লাভ নাই। এই যে দেখছেন না, যা তারা প্রতিনিয়ত দেখাচ্ছে এনসিপি স্প্রিং, মানে এনসিপি বসন্ত চলছে। কিসের বসন্ত? জামাত, শিবির এবং তাদের সাবেক কর্মীরা সেখানে যুক্ত হচ্ছে। দেখেন, আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচন, সেখানে এনসিপির ছাত্র সংগঠনের ভরাডুবি। এর কারণটা হলো জামাত ইসলাম এবং শিবিরের কর্মীরা তাদের অপকর্ম নিয়ে, মানে এনসিপি এবং বাকসাসের অপকর্ম নিয়ে বিভিন্ন বক্তব্য সামনে হাজির করেছিল। তো এখন এনসিপি মনে করছে যে জামাতকে বাদ দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। এই জন্য তারা জামাত এবং শিবিরের কর্মীদেরকে ধার করে দল বড় করার চেষ্টা করছে। আবার এই সুযোগটা নিয়েছে জামাত ইসলাম যে আমাদের যেহেতু ৭১-এর দায় আছে, আমরা ভবিষ্যতে কতটুকু কি করতে পারবো জানি না, বাট এনসিপি যেহেতু ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি, তাদেরকে সামনে রেখে যতটুকু যাওয়া যায়, তাদেরকে সামনে রেখে যদি ক্ষমতায় আসীন হওয়া যায়, সেই একটি প্ল্যান নিয়ে কিন্তু জামাত, এই সুবিধাবাদী দল, তারা কিন্তু অগ্রসর হচ্ছে। এই জন্য আমি বলছি যে এনসিপি এবং জামাত সংস্কার নয়, বরং জাতির সাথে প্রতারণা, মানে গাদ্দারি এবং মুনাফিকের রাজনীতি করছে, যে কথা ওই নাহিদ ইসলামরা এবং আপনার এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই কিন্তু অতীতে বলে গেছে। আমি এই স্বার্থের জোট বা এই প্রসঙ্গে আমি আরেকটু পরে আসবো। আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকেই জামায়াত আইডল মনে করছে এই সময়। এইটা কি কোনো এভিডেন্ট জায়গা থেকে বলছেন যে আইডল মনে করছে? জামায়াতকে এ ধরনের কোনো অবস্থান দেখিয়েছে? আইডল তো অনেক বড় একটা বিষয়। জি, আমি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিলাম, এগুলো জামাত সম্পর্কে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মূল্যায়ন ছিল, বক্তব্য ছিল। জামাত কতটা দেশবিরোধী দল, কতটা মুনাফিকের দল, কতটা তারা দেশের জন্য ক্ষতিকর দল, সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো তারাই কিন্তু অতীতে দিয়েছিল। এখন সেই জামাত আবার তাদেরকে সামনে রেখে কর্মসূচি পালন করছে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন সেমিনারে, প্রোগ্রামে যে সময় নাসিরউদ্দিন পাটোয়ারি যাচ্ছে, জামাতের নেতাকর্মীরা তাকে আলিঙ্গন করে নিচ্ছে, তাকে জড়িয়ে ধরছে এবং বিভিন্ন জায়গায় যখন নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তিগত কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে, সেখানে জামাতের নেতৃবৃন্দরা তারা ঝাঁকে ঝাঁকে হাজির হচ্ছে, তাকে আলিঙ্গন করে নিচ্ছে। এই জন্য আমি বলছি যে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের আইডল। জামাতের নেতৃবৃন্দরা যেমনিভাবে গালিগালাজ করে, আপনি বিশ্বাস করবেন কি জানি না, এই যে আপনার টকশো শেষেও দেখবেন যে রাশেদ খান, মানে আমার কাছে মনে হয় ফেসবুক এমন একটা সিস্টেম করেছে যে রাশেদ খান যেহেতু জামাতের বিষয় বলে, তা আমার ভিডিওগুলো একটু জামাতের কাছে বেশি রিচ হয়। তো সেই জায়গায় দেখবেন যে এই যে আমার বক্তব্য, আমি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিলাম, আমার যে মানে উদাহরণগুলো, এগুলো কিন্তু এনসিপির নেতৃবৃন্দরা যা বলেছিল সেটাই, আমি কিন্তু নিজে বলি নাই। কিন্তু জামাতের নেতৃবৃন্দ দেখবেন গালিগালাজ করা শুরু করবে, মানে তারা গালিগালাজ করেই আমার বক্তব্যের কাউন্টার দিতে চাইবে। এই বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণ যৌক্তিক কাউন্টার তারা দিবে না। ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু গালিগালাজ করে এবং জামাত ইসলাম তারাও গালিগালাজ করে, সুতরাং এই গালিগালাজ করা দলের আইডল আর একজন গালিগালাজ করা নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং এটা তো প্রমাণিত, আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাতের নেতৃবৃন্দরা, শিবিরের নেতৃবৃন্দরা কীভাবে গ্রহণ করছে। যে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের কাছে ঘৃণার পাত্র ছিল এবং তার অনেক বক্তব্যের কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এই যে সময় বলল যে জামাত ভারতের এক্সটেনশন, সেই সময় কিন্তু আপনার জামাত ইসলাম তারা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ লিপি দিয়েছে, তার সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। সেই ব্যক্তি আবার কিভাবে, তিনি আসলে আমি জানি না তিনি কীভাবে আবার জামাতের আইডল হন। এই বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো থেকেই তো আমরা দেখছি। আরেকটা বিষয় দেখেন, আমরা আসলে তরুণদের কাছ থেকে অনেক পজিটিভ রাজনীতি আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এনসিপি আর জামাত ইসলাম মিলে তারা কোনো ইতিবাচক রাজনীতি করছে না, তারা মূলত বিএনপিকে ক্ষমতায় থেকে নামানোর রাজনীতি তারা করছে। আর এই কারণে তাদের এই গুপ্ত চরিত্রগুলো এবং তারা যে ভাই ভাই,
তাদের যে মুনাফিকের রাজনীতি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে তারা মূলত সংস্কারের পথে নাই, তারা মূলত মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে প্রতারণার পথেই রয়েছে। আচ্ছা, আপনি জামায়াত প্রসঙ্গে আমি আরও কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে যে আপনি জামায়াত নিয়ে রিসেন্টলি বলেছেন যে জামায়াত কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগ থেকে বড় ফ্যাসিস্ট হবে। আবার একটা পরামর্শও দিয়েছেন, নামটা পরিবর্তন করা যায় কিনা জামাত সেটা ভেবে দেখতে পারে। তো এই পরামর্শের প্রেক্ষাপট কি, বা আপনার এই যে বড় ফ্যাসিস্ট হবে এটার কি লক্ষণ আসলে দেখতে পাচ্ছেন? আপনি যদি একটু গবেষণা করেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন। ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, সেখানে যদি খোঁজ নেন তাহলে উত্তর পাবেন যে শিবির না করলে আর জামাত ইসলাম করে তার বাবা বা পরিবার এরকম যদি না করে থাকে সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোতে আসলে চাকরি দেওয়া হয় না। এই জন্য আমি বলেছি যে তারা যদি আপনার কখনো ক্ষমতায় যায়, বাংলাদেশে আওয়ামী লীগের থেকেও বেশি স্বৈরাচার এবং বড় ফ্যাসিস্ট হবে জামাত ইসলাম। দেখেন এই যে আমজনতা দলের তারেক রহমান, তিনি আমের ব্যবসা করেন যখন সিজন আসে। দেখেন তাকে নিয়ে জামাতের বিভিন্ন পেজ থেকে এবং জামাতের কর্মীরা মিথ্যা প্রপাগান্ডামূলক প্রচারণা চালাচ্ছে যে তারেক রহমান মানুষের কাছ থেকে টাকা নিয়ে আম দিচ্ছে না এবং পচা আম পাঠাচ্ছে। দ্য ডিসেন্ট যারা আসলে গবেষণামূলক কাজ করে তারা কিন্তু এইটা মানে অনুসন্ধান করে পেয়েছে এবং আমি সেটা শেয়ারও দিয়েছি। শেয়ার দিয়ে আমি সেখানে উল্লেখ করেছি যে একজন মানুষ কতটা অমানুষ হতে পারে। এর জন্যই আমি মাঝে মধ্যে বলি যে জামাত কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগ থেকে বড় ফ্যাসিস্ট হবে, যার উদাহরণ রয়েছে এই যে আপনার ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ তাদের যে আর্থিক প্রতিষ্ঠান আছে, খোঁজ নিয়ে দেখেন যে এখানে শিবির না করলে চাকরি হয় না। জামাতের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আর সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে সেখানে শিবির না করলে চাকরি দেওয়া হয় না। যদি কখনো জামাত বাংলাদেশে ক্ষমতায় আসে, আমার কাছে মনে হয় যে এরা সকল সরকারি কর্মকর্তাকে তারা চাকরিচ্যুত করবে এবং নতুন করে কে শিবির করেছে কে জামাত করেছে তাদেরকে তারা সেখানে বসাবে। এই যে এখন প্রশাসনিক যে রদবদলটা হয়, একজনকে আরেক জায়গা থেকে সরিয়ে চাকরিচ্যুত করা হয় না, সেটা যে গভর্নমেন্টই আসুক না কেন। জামাত ইসলাম যেদিন ক্ষমতা আসবে তার এক সপ্তাহের মধ্যে একযোগে সবাইকে চাকরিচ্যুত করবে এবং একযোগে আর এক সপ্তাহের মধ্যে জামাত শিবিরের কর্মীদেরকে সেখানে তারা নিয়োগ দিবে। আমার কাছে এই জন্য মনে হয় যে জামাত শিবির ভবিষ্যতে ক্ষমতা আসলে তারা না জানি কত মানুষের আসলে চাকরি হারাতে হয়, না জানি কত প্রতিষ্ঠান তাদের আসলে মানে নিবন্ধন হারায়, কত গণমাধ্যম আর কত আপনার পত্রিকা বা অন্যান্য প্রতিষ্ঠান তাদেরও আসলে অকেজো করে দেওয়া হয়। জামাত শিবিরের আচরণ আমার কাছে মনে হয় যে আওয়ামী ফ্যাসিস্টদের থেকেও খারাপ। আওয়ামী ফ্যাসিস্টরা তো তাও মোটামুটি কিছুটা কাউন্টার দেওয়ার চেষ্টা করতো, আর এই জামাত শিবিরের ফ্যাসিস্টরা তারা শুধু গালিগালাজ করে, মানুষের মা বাপ তুলে গালিগালাজ করে এবং এরা সংখ্য প্রমাণ আমার কাছে রয়েছে, আপনি চাইলে আমি দেখাইতে পারি। এদের আচরণ আমার ফ্যাসিস্টদের থেকেও খারাপ মনে হয়। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে জামায়াত তার যেসব প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সেবামূলক বলি বা আর্থিক প্রতিষ্ঠান বলি, সেই জায়গায় আসলে দলীয় পরিচয়ের বাইরে তারা হচ্ছে নিয়োগ দেয় না সরাসরি। জামাত দেয় না। জামাত শিবির দলীয় পরিচয়ের বাইরে কোথাও নিয়োগ দেয় না। তারা মনে করে যে যোগ্যতা থাকলেও দেয় না কখনো, কিন্তু তারা তো সবসময় মেধার কথা বলে। না, আমরা বিভিন্ন সময় তারা মেধার কথা বললেও তারা কখনো মেধাকে গুরুত্ব দেয় না। তারা ওই আপনার লেজুর ভিত্তিকেই বেশি গুরুত্ব দেয়, আনুগত্যকেই বেশি গুরুত্ব দেয়। এই যে আপনি আর্থিক প্রতিষ্ঠানের কথা বলেছেন, এই ক্ষেত্রে স্মরণযোগ্য যে সর্বশেষ যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন যেটা হলো, প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমেন্ট করেছিলেন। সেটা হলো যে আগে আওয়ামী লীগের আমলে ব্যাংক দখল হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলেও ব্যাংক দখল হয়েছে, তফাৎ হচ্ছে কেবল প্রক্রিয়াতে। সেই প্রক্রিয়ার মধ্যে তিনি বলেছেন যে আগে হয়তো গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে ব্যাংক দখল হতো, এখন নারায়ে তাকবীর বলে ব্যাংক দখল হয়, বাস অন্তর্বর্তী সরকারের সময়টাতে সেটা হয়েছে। তো এই জায়গা নিয়ে এক ধরনের পরিষ্কার আপনার বক্তব্যের সাথে এইটা, এই যে আর্থিক প্রতিষ্ঠান দখলের বিষয়টা, এটা আসলে হচ্ছে আপনি কতটুকু জানেন? আসলেই কি এটা এভিডেন্ট বেইজ একটা বক্তব্য হলো? কারণ এটা তো খুবই বড় একটা ক্লেইম, জাতীয় সংসদে বলা একটা বক্তব্য যে নারায়ে তাকবীর বলে অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংক দখল হয়েছে। তো এই ধরনের কোনো কিছু কি আপনি জানেন? দেখেন, আমার কাছে মনে হয় যে জামাত ইসলাম যে
নারায়ে তাকবীর স্লোগান দিয়ে হামলা করে, এই জিনিসটা সবার আগে আমি সামনে এনেছিলাম। কিভাবে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাবনার ঈশ্বরদী কলেজে সেখানে ছাত্র দলের নেতাকর্মীদের উপরে এমনকি বিএনপির বিভিন্ন প্লেকার্ড, বিভিন্ন স্থাপনা, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে হামলা করা হয় এবং শিবির সেটা করে, প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এই কাজগুলো করে। এই জন্য আমি একটা লেখা প্রকাশ করেছিলাম যে আওয়ামী লীগের সময় ছাত্রলীগ তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করত, আর এখন জামাত শিবির নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা এখন হামলা করছে। পার্থক্য কোথায়? আওয়ামী ফ্যাসিস্ট আর জামাত শিবিরের ফ্যাসিস্ট আচরণের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। বরং আমি আগেই স্পষ্ট করেছি, জামাত কখনো ক্ষমতায় গেলে আওয়ামী ফ্যাসিস্টদেরকে হার মানাবে এবং বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় ফ্যাসিস্ট হবে। দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। আমরা দেখি যে এনসিপি তারা তো শহীদ উসমান হাদিকে অনেক বেশি ধারণ করে। নিশ্চয় আপনি দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তার যে ঢাকা ৮ আসনের নির্বাচন, তিনি বললেন এটা নির্বাচন নয়, এটা উসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ স্বরূপ আমি এখানে নির্বাচনে দাঁড়িয়েছি। তাই না? উসমান হাদিকে তিনি বিক্রি করলেন ঢাকা ৮ আসনে, মানুষকে বিভ্রান্ত করলেন এবং তিনি বললেন তিনি যদি জিততে পারেন তিনি সবসময় উসমান হাদিকে নিয়ে কাজ করবেন, তাকে স্মরণ করবেন, তার বিচারের জন্য তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। সেই উসমান হাদি এনসিপি সম্পর্কে কি বলে গেছে? এনসিপির 3টা অপরাধ উসমান হাদি তিনি চিহ্নিত করে গেছেন, নিশ্চয় আপনিও জানেন। প্রথম অপরাধ যে 71-এর মতন, 71কে যেমনিভাবে আওয়ামী লীগ দখল করেছিল ঠিক 24-কেও, জুলাইকেও এনসিপি দখল করেছে। 2 নম্বর তাদের যে অপরাধ চিহ্নিত করেছিলেন যে যারা মানে এনসিপি নেতৃবৃন্দ ছিল তারা অনেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজ থেকে 10 মাস আগে যে ছেলেটাকে দেখেছি তার গায়ে আঘাতের চিহ্ন, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে। এছাড়া তিনি আরও বলেছিলেন যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এনসিপি। তার মানে এনসিপির এই যে 3টা অপরাধ, জুলাইয়ের ঐক্য নষ্ট করা, দুর্নীতি করা এবং আওয়ামী লীগের মতন জুলাইকে কুক্ষিগত করা। এখন এনসিপিকে আপনারা ধারণ করেন, মানে যারা আপনার এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, আবার তারা আবার উসমান হাদিকে ধারণ করেন, তাই না? তো উসমান হাদি এনসিপি সম্পর্কে যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলোর উত্তর কি আছে? তাহলে উসমান হাদিকে আপনারা কিভাবে ধারণ করছেন? যে উসমান হাদি বলে গেছে যে এনসিপি দুর্নীতিবাজ, এনসিপির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তারা আওয়ামী লীগের পথে হেঁটেছে। তো এই জন্য আমি বলছি যে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি না, সে উসমান হাদির বিচার চাই, কিন্তু তার বিরুদ্ধে যে উসমান হাদি এতগুলো অভিযোগ দিয়ে গেছে তাদের বিরুদ্ধে, সেগুলোর বিষয়ে তারা কোনো মন্তব্য করে না। এবার আসি, শোনেন, জামাত ইসলাম তো প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইসলামী ব্যাংক দখল করেছেই, এনসিপি অনেক কিছু দখল করেছে। তারা সচিবালয় দখল করেছিল এবং তাদের এই প্রমাণ হলো সার্জিস আলম। তিনি আর একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিস করবে। যখন মন চাইছে প্রধান উপদেষ্টার বেডরুমে ঢুকে গিয়েছি, সচিবালয়ে ঢুকে গিয়েছি, এইখানে গিয়েছি, সেইখানে গিয়েছি, এখন আর এই স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো না। তার মানে কি? তার মানে তাদের মতন করে তারা সচিবালয়, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছিল এবং এইটার আরেকটা প্রমাণ আছে, সেটা হলো যে বিভিন্ন জায়গায় ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছিল। প্রশাসনকে জামাতিকরণ এবং এনসিপিকরণ করা হয়েছিল, শুধুমাত্র ইসলামী ব্যাংক না। হ্যাঁ, ইসলামী ব্যাংক হয়তো জামাত শিবির দখল করেছিল, এখন হয়তো কিছুটা মানে স্বাভাবিকরণ হবে, কিন্তু জামাত শিবির ওই যে তাদের লোকজনকে নিয়োগ দিয়ে রেখেছে। এখন বিএনপি তো চাইলেও সবাইকে বাদ দিতে পারবে না, কারণ বিএনপি তো জামাত না। বিএনপি জামাতের মতন ফ্যাসিস্ট হতে পারবে না, ফ্যাসিস্ট আচরণ করতে পারবে না। জামাত শিবিরের লোকগুলো তাদের প্রতিষ্ঠানে থেকেই যাবে, কিন্তু এর মধ্য থেকেও কতটা নিয়ন্ত্রণে রাখা যায়, স্বাভাবিকরণ করা যায়, সেইটা সরকারকে আসলে ভেবে দেখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই কথা বলেছিলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ব্যাংক দখল করতে। হ্যাঁ, জামাত ইসলাম এই কাজগুলো করেছে। তারা মনে করে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে একটা জোশ আসে, হ্যাঁ, এবং শক্তি কাজ করে এবং এই শক্তি দিয়ে এটাকে দখল করা যায়। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত। জামাত শিবিরের ইসলামকে নিয়ে, ইসলামকে ব্যবহার করে এবং এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে ব্যবহার করে যে ধরনের
ধূর্ত রাজনীতি তারা করছে। এই ধূর্ত রাজনীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনি বলেছেন যে মাত্রই বললেন যেটা যে এনসিপিও দখল করেছে বা এনসিপিকরণ হয়েছে, সচিবালয়ের কথা বললেন সেই সময়টাতে। হ্যাঁ, একটা অভিযোগ যেটা যে জামাতিকরণ বা এনসিপিকরণ, যে একটা অভিযোগটা আপনি তুললেন, এর বাইরে আপনি প্রতিষ্ঠানের কথা বলেন। এনসিপি কি কি প্রতিষ্ঠান দখল করেছে, এটা কি আপনি জানেন? কি কি প্রতিষ্ঠান? দেখেন, যে সময় আপনি সরকারে থাকবেন আপনি অনেকগুলো অপরাধ করেছেন। সবগুলো অপরাধ আসলে প্রমাণ পাওয়া যাবে না, কারণ আপনি আলামত রাখবেন না। কিন্তু 10টা অপরাধ করলে একটা অপরাধের চিহ্ন থেকে যায়। যেমন হাসনাত এবং সার্জিস, তারা ডিসি নিয়োগের সাথে জড়িত ছিল এবং তাদের নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি, ওই যে দরবেশ তানভীর, তাকে কিন্তু যে ব্যক্তির ডিসির তালিকা তৈরি করছিল তার রুমে পাওয়া গিয়েছিল এবং সেই সময় প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে কারা তাদেরকে মানে এখানে নিয়োগ করেছে, মানে তাকে। সেই সময় কিন্তু ওই ব্যক্তি বলেছিলেন যে হাসনাত এবং সার্জিসের পরামর্শে আমি এখানে এসেছি, যেটা যুগান্তর সহ বিভিন্ন পত্রিকা এসেছিল। তার মানে কি, প্রথমত আপনি ডিসি দখল করলেন, ডিসি পদ দখল করলেন, এরপরে আসেন তারা একজন বাণিজ্য উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিল, সেই শেখ বসিরউদ্দিন। তিনি একজন শিল্পপতি। আপনি বলতে যাচ্ছেন যে বাণিজ্য উপদেষ্টা, সাবেক অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নিয়োগের সাথেও হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম যুক্ত ছিলেন, না, বা তাদের একটা চাওয়া ছিল, এরকম আমি কেন বিষয়? বলছি, দেখেন হঠাৎ করে কেন শেখ বসিরউদ্দিন, অন্য কেউ কেন নয়? এবং তার ভাই কিন্তু আওয়ামী লীগের এমপি ছিল, ডামি এমপি ছিল। তো আমি ওই সময় যতটুকু তথ্য পেয়েছিলাম যে এনসিপি একটা শিল্প প্রতিষ্ঠান খুঁজতেছিল, যে কোন শিল্প প্রতিষ্ঠান তাদেরকে ব্যাকআপ দিবে এবং তার বিনিময়ে ওই শিল্প প্রতিষ্ঠানের মালিককে উপদেষ্টা বানানো। দেখেন, এরপরে আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে দেখেছেন যে তার প্রতিষ্ঠানে যে সকল পণ্য মানে ব্যবহার করে বা বিক্রি করে সেগুলোর ক্ষেত্রে সুবিধা তিনি নিয়েছেন, সরকার থেকে যত ধরনের সুবিধা নেওয়া যায়। তো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্ত হওয়া দরকার, কারণ এই সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে আমরা প্রতি মাসের হিসাব দিব, কিন্তু আমরা 1 মাসেরও হিসাব পাইনি। বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তাদের কাছে আমাদের বেশি প্রত্যাশা ছিল যে তারা অন্তত একটা, যেহেতু তারা তরুণ ছিলেন এক্স্যাক্টলি, এবং আন্দোলন থেকে উঠে আসা, অভ্যুত্থানের মুখপাত্র ছিল, যে কারণে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এই রাষ্ট্রে অতীতে যা হবার হয়েছে নতুন করে আর কিছু হবে না এবং তাদের সরকার থেকেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা শুরু হবে। কিন্তু আমরা সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই, বরং আমরা দেখেছি যে একের পর এক তারা বিতর্কে জড়িয়ে পড়ছে। দেখেন, নেপালে একটা গণঅভ্যুত্থান হয়েছে, হিসাব কিন্তু শেষ পর্যন্ত কি দিল না? শেষ পর্যন্ত তো হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, নাহিদ ইসলামও এক ধরনের হিসাব তুলে ধরলেন, তো সোশ্যাল প্ল্যাটফর্মে দিলেন, বিভিন্ন গণমাধ্যমে সেই হিসাব আবার প্রকাশও করা হলো। এই হিসাবগুলো কিন্তু একরকম দেওয়া হয়েছে, সেটা নিয়ে আপত্তি থাকতে পারে বা সেইটা পূর্ণাঙ্গ কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু হিসাব তো এক ধরনের দিয়েছেন তারা। দেখেন, আমার সাথে একজন ব্যক্তি যোগাযোগ করেছিলেন, মানে তার মেয়ে, তিনি একটা কলেজে চাকরি করেন। এখন আওয়ামী লীগের 16 বছরে তিনি হিসাবরক্ষক পদে চাকরি করতেন, মানে একটা মানে লোক দেখানো হিসাব তিনি করে রেখেছেন। তো এবার সরকার আসার পরে তার ওই টোটাল 16 বছরের হিসাবটা চাওয়া হয়েছে। তো তিনি হিসাবে দেখিয়েছেন যে এখন 8 লক্ষ টাকা কম, এই টাকার কোনো হদিস নাই। কিন্তু আওয়ামী লীগের 16 বছরে তিনি এই জবাবদিহিতার মুখোমুখি হননি এবং হিসাবের কোথাও কোনো প্রবলেম ছিল না। এই জন্যই বলছি যে তারা যে হিসাবটা দিয়েছে, এই হিসাবটা কতটুকু সঠিক সেটার তদন্ত এখন করলেই বোঝা যাবে। দেখেন, দুদকে তাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। এখন তারা দুদকের চেয়ারম্যানকে বসিয়েছিল, দুদকের কিছু কর্মকর্তা বসিয়েছিল। এই দুদকের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, মানে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দর বিরুদ্ধে বা এপিএসপিওদের বিরুদ্ধে, রিপোর্টটা তারা তৈরি করে রেখেছিল এবং বিএনপি সরকার মানে শপথ নেওয়ার পরপর সেই রিপোর্টগুলো দিয়ে তারা বিদায় নিল। এর কারণটা কি? তারা বুঝাইলো যে বিএনপি সরকারের সময় আমরা ক্লিন সার্টিফিকেট পেয়েছি। মানে চালাকিটা আপনি বুঝতেছেন? এই জন্য আমি বলছি যে তারা আসলে 18 মাসে কি করেছে, কতটুকু হিসাব দিয়েছে, কতটুকু দেয়নি। বিএনপি সরকার যদি এখন সঠিকভাবে বিচার বিভাগীয় তদন্ত করে,
তাহলে কিন্তু বোঝা যাবে। এই জন্য আমার দাবি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। তাহলেই বোঝা যাবে যে নাহিদ ইসলাম কেন প্রতি মাসে হিসাব দিতে চেয়েও দিল না, কেন 6 মাস পরে একবার হিসাব দিয়ে পদত্যাগ করলো, আসিফ মাহমুদ কেন 18 মাসে 18 বার হিসাব দিল না, কেন একবার হিসাব দিল, মাহফুজ আলম কেন হিসাবই বা দিল না, বা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের হিসাব কোথায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ে তিনি সবথেকে বেশি অপরাধ করেছেন, দলীয়করণ করেছেন, আত্মীয়করণ করেছেন এবং তার প্রতিষ্ঠানগুলোর যত ধরনের সুবিধা নেওয়া দরকার তিনিই সবথেকে বেশি সুবিধা নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আরেকটি ১/১১ সরকার মনে করি। এই সরকারের চক্রান্ত ছিল যে হ্যাঁ আওয়ামী লীগের তো বিদায় হয়েছে, এখন বিএনপিকে বিদায় ঘটাতে হবে এবং জামাত এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। দেখেন এনসিপি কিন্তু শুরুতে বারবার বলছিল যে ৭১-এর দায় যাদের আছে আমরা তাদের সাথে জোটে যাব না, তাদের সাথে আমরা রাজনীতি করব না। সেই তাদের সাথেই গেল কেন? কারণ এইটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান। তিনি আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টাকে যাতে জামাত ইসলামের পক্ষ থেকে আসন ছাড় দেওয়া হয়, ঢাকা 10 আসন, এই জন্য তিনি মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের আমিরকে ফোন দিয়েছিলেন। সেই সময় জামাতের আমির বলেছিলেন দেখেন তার বিরুদ্ধে সরকারে থাকাকালীন সময়ে যে সকল অভিযোগ, আমরা এই সকল অভিযোগের দায় নিতে চাই না, আমরা একটি নির্বাচন করছি, এটা দুর্নীতি বিরোধী জোট, সুতরাং আসিফ মাহমুদকে আসন ছাড় দিয়ে সেই দুর্নীতির ভার আমরা বহন করতে চাই না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসিফ মাহমুদের আসনের জন্য জামাতের আমিরকে ফোন দিলেন, কোন এখতিয়ার বলে? তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার দায়িত্ব ছিল একটা স্বচ্ছ নির্বাচন করা, কিন্তু তিনি স্বচ্ছ নির্বাচনের দিকে না হেঁটে তিনি জামাত এবং এনসিপিকে ক্ষমতায় হাঁটার দিকে হাঁটলেন। কিন্তু এদেশের জনগণ তারা সিদ্ধান্ত নিল যে এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একমাত্র পারফেক্ট দল হলো বিএনপি। সুতরাং জনগণের সিদ্ধান্তের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে চাইলেও সর্বশেষ যেতে পারেননি। নাসিরউদ্দিন পাটোয়ারিরা বারবার বলছিল না 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, আমরা বলেছিলাম 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন আদায় করে নেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন না দেন তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। এরপর অনেক বিষয় আসলে আছে, মানে উপদেষ্টাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছিল, একটা অংশ নির্বাচন চাচ্ছিল আর একটা অংশ নির্বাচন না চেয়ে তারা বিএনপিকে বিতর্কিত করে বিএনপির মানে এক ধরনের পতন তারা চাচ্ছিল যে আওয়ামী লীগ বিদায়, বিএনপি বিদায়, এনসিপি ক্ষমতায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তরেই ছিল এনসিপি এবং এখানে জামাত যুক্ত হবে, তাদের সাংগঠনিক শক্তি যুক্ত করবে। নিশ্চয় আপনার খেয়াল আছে ডক্টর মোহাম্মদ ইউনূস কী বলছিল যে এই যে তরুণরা, এনসিপির তরুণরা, তাদের মধ্য থেকে অনেকে তারা আগামীতে মন্ত্রী হবে, সরকার গঠন না করলে কি মন্ত্রী হওয়া যায়? তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধরেই নিয়েছিলেন যে এইবার ক্ষমতায় আসবে এনসিপি এবং জামাত, সেইভাবে তারা কিন্তু মেকানিজম তৈরি করেছিল। আমি আপনাকে আরেকটা তথ্য দিয়ে যাই, এই যে শাপলা কলি এনসিপি পেয়েছে না, ওই কলি তো নির্বাচন কমিশনের যে তালিকার মধ্যে ছিল না, পাইলো কিভাবে? উপদেষ্টারা ক্যাবিনেটে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু শাপলা রাষ্ট্রীয় প্রতীক, শাপলা দেওয়া যাবে না, তারা শাপলা কলি প্রতীকই তাদেরকে দিয়েছিল। আপনি উপদেষ্টাদের কাছে জিজ্ঞেস করেন, বলবেন যে রাশেদ খান এই কথা বলেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উপদেষ্টারা কেউ মিথ্যা বলতে পারবে না, তাদের মরার বয়স হয়ে গেছে, এই বয়সে কেউ মিথ্যা বলবে না। এই যে শাপলা কলি প্রতীক এনসিপি পেয়েছে, এই প্রতীক উপদেষ্টারা এনসিপিকে দিয়ে গেছে, এটা কিন্তু নির্বাচন কমিশন দেয়নি। এমনকি নির্বাচন কমিশনে ফোন করে কিন্তু উপদেষ্টারা বলেছিল যে দিয়ে দেন না পোলাপানকে। এখন মানে নির্বাচন কমিশন দেখবেন যে একটু ঘুরাইছে, তারা এইভাবে একটা প্রতীক দিয়ে দেবে, আমাদেরকে তো দেয়নি। আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আমাদেরকে তো দেয়নি। এছাড়া অন্যান্য দল, এই যে আপনার নাগরিক ঐক্য, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল যে আমরা শাপলা চেয়েছিলাম, আমাদের দেননি, ওদের কেন দিবেন? তো যাই হোক, শাপলা কলি প্রতীক তো ছিল না। এই যে এনসিপি কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, যে কথা আমাদের শহীদ উসমান হাদি বলে গেছে যে এনসিপি ক্ষমতাকে কুক্ষিগত করেছে আওয়ামী লীগের মতন। দেখেন এই যে ক্ষমতা কুক্ষিগত করার এই একটা উদাহরণ হলো ছাপলাকলি প্রতীক। তারা উপদেষ্টাদের পরামর্শে পেয়েছিলেন এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে, যে কথা আমরা শুনছি না, অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কতটা কাজ করেছে আমি বলতে পারবো না, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস যা চেয়েছে, এনসিপি যা চেয়েছে, জামাত যা চেয়েছে, তার বাইরে নির্বাচন কমিশন যেতে পারে না। আর একটা উদাহরণ আপনি নিশ্চয়ই জানেন, এই যে আরপিও সংশোধন,
আপনি নিশ্চয়ই জানেন যে আগে বড় দলের সাথে ছোট বা মাঝারি দল জোট করলে সেই প্রতীকে নির্বাচন করতে পারত। এই অন্তর্বর্তীকালীন সরকার জামাত এবং এনসিপির পরামর্শে একটা ষড়যন্ত্র করলো যে প্রত্যেকটা দলকে তার নিজ নিজস্ব নিজ প্রতীকে করতে হবে। নিজস্ব সক্ষমতায় নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। তো এনসিপি যে শাপলা প্রতীকে নির্বাচন করলো, এটা এনসিপির সক্ষমতায় না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সক্ষমতায়। এই জন্য এখনো পর্যন্ত অনেকের মধ্যে সন্দেহ এবং সংশয় রয়েছে, আদৌ কি জামাতের আমির এমপি হিসেবে পাশ করেছেন, আদৌ কি নাহিদ ইসলাম এমপি হিসেবে পাশ করেছেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে পাশ দেখিয়েছে। হ্যাঁ দেখেন, যদি জামাতের আমির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে না জিততেন, তাদেরকে যদি পাশ দেখানো না হতো, তারা তো নির্বাচন মানতো না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে শুধুমাত্র জামাত এবং এনসিপির এই আহ্বায়ক বা কয়েকজন নেতৃবৃন্দকে আপনার পাশ দেখানোর জন্য। ইলেকশন BNP ইঞ্জিনিয়ারিং যদি হয়ে জি। থাকে, এই ইলেকশনের মধ্য দিয়ে তো বিএনপি ক্ষমতায় এলো, সেক্ষেত্রে তো সেটাও প্রশ্নবিদ্ধ হয়, 2/3 না, যেই দেখেন বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা। জনগণ ভোট দিয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা ছিল এই জায়গায় যদি ইঞ্জিনিয়ারিং করতে পারে, বা আপনি নির্বাচন কমিশনকে যে প্রশ্নটার অধীনে রাখছেন যে অন্তর্বর্তী সরকারের এক ধরনের প্রভাব বলয়ে থেকে নির্বাচন কমিশন কাজ করেছে, তো সেই ক্ষেত্রে তাদের চাওয়া যদি থাকতো যে জামায়াত এবং এনসিপি ক্ষমতায় আসুক, তারা তো সেটা করতেই পারতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং পারেনি। এর এর মধ্য কারণটা দিয়ে। হলো বিএনপির নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারা দিয়েছিল। আমি একটা গল্প আপনাকে শোনাই। আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি। প্রশাসনের আচরণ আমার কাছে মনে হয়েছে যে তারা জামাতের পক্ষে নুইয়ে পড়েছে। একটা ভোট সেন্টারে জামাতের ওই এলাকার যিনি নেতা, তিনি মানে ভোট গ্রহণ শেষে ঢুকে পড়েছেন, বিএনপির নেতৃবৃন্দরা তাকে আটকিয়েছে। সেখানে প্রশাসনের বিভিন্ন বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছে, মানে সেখানে চলে গিয়েছে, যুক্ত হয়েছে বলতে মানে সেখানে তারা হাজির হয়েছে। তো আমি খবর পেলাম যে সেখানে আসলে ভোট নিয়ে ঝামেলা হচ্ছে। আমি চলে গেলাম, দেখলাম ক্যামেরা ট্যামেরা বিভিন্ন বাহিনীর সদস্যদের কাছে, হ্যাঁ ক্যামেরা মানে আমার দিকে সব তেড়ে আসতেছে। তারা আমাকে বলতেছে যে বিএনপির একজন নেতা অমুকের হাত ভেঙে দিয়েছে, তার ভাইকে আমরা এখানে ধরে রেখেছি, আপনি তাকে আনেন, অন্যথায় তার ভাইকে আমরা ছাড়ব না। আমি তো অবাক হয়ে গেলাম, যে ব্যক্তি অপরাধ করেছে তাকে খুঁজে আনা পুলিশের বা অন্যান্য বাহিনীর দায়িত্ব, আমাকে বলছে আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন, মিডিয়া সাংবাদিক সবার সামনে। আমি হয়ে গেলাম, কোন বিএনপির নেতা আর কার ভাইকে ধরেছে আমি তো কিচ্ছু জানি না। তো সেই সময় আমার কাছে মনে হলো যে এইখান থেকে আসলে বিদায় নেওয়া প্রয়োজন, নাইলে একটা বিব্রতকর ঘটনা ঘটতে পারে। তখন আমি বললাম ঠিক আছে, আপনারা যেটি বললেন আমি দেখি, খোঁজ নিয়ে দেখি, আমি আপনাদেরকে জানাবো। আমি কিন্তু সেখানে গিয়ে আমি যে প্রতিবাদ করার জন্য গিয়েছিলাম, আমি সেই প্রতিবাদ করতে পারলাম না। কারণ ওই যে জামাতের নেতাকে সেভ করার জন্য ওই প্রশাসনের লোকজন তারা তৎপর, এবং আমি যাতে সেখান থেকে দ্রুত বিদায় নিই এজন্য তারা কি করলো, তারা এই ধরনের একটা আচরণ করলো। যে ব্যক্তি অপরাধ করেছে আমি ধরে নিলাম যে তিনি অপরাধী, তাকে আপনাকে ধরতে হবে, তার অপরাধের জন্য তার ভাইকে আপনি আটকে রাখবেন এবং আমাকে বলবেন যে আপনি যদি তাকে হাজির না করতে পারেন তার ভাইকে আমরা ছাড়বো না। আরেক ধরনের হুমকি এক প্রকার, যে আমাকে মনে হয় তার জন্য অ্যারেস্ট করবে, এমন একটা অবস্থা। যে কারণে আমি কিন্তু যে ঘটনার জন্য গিয়েছিলাম, যে প্রতিকার পাওয়ার জন্য গিয়েছিলাম, সেই প্রতিকারটা পাইনি। এই জন্য আমি বলতেছি যে বিভিন্ন জায়গায় এইভাবে চেষ্টা করেছে, যেখানে জামাত ইসলামের প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদেরকে ভোট বেশি দেখানো, তাদের পক্ষে কাজ করা। দেখেন প্রশাসন যদি ফেভারে থাকে কত কি করা যায় সেটা আওয়ামী লীগ কিন্তু দেখিয়েছে। তো ওই যে বললাম না যে প্রশাসনকে জামাতিকরণ, এনসিপিকরণ করা হয়েছিল, এবং আপনি দেখবেন যে এই লটারির মাধ্যমে নাকি বিভিন্ন জায়গায় এসপি নিয়োগ হয়েছে, ডিসি নিয়োগ হয়েছে, ওসি নিয়োগ হয়েছে, কিন্তু আমরা জরিপে দেখলাম এই লটারির মাধ্যমে ম্যাক্সিমাম জায়গায় যেখানে নিয়োগ হয়েছে সেখানে জামাতের বা শিবিরের সাবেক যারা তাদেরকে বসানো হয়েছে বা সমর্থিত যারা। কিভাবে হলো এখন এটা? তো ঠিক একই ধরনের একটা অভিযোগ উঠছে হচ্ছে বিএনপি বিরুদ্ধে, যে বিএনপি প্রশাসনে বিএনপিকরণ করছে, বা এইভাবে তারা পদায়ন করছে, বা উচ্চ পদগুলোতে বিএনপি পন্থীদেরকে বা বিএনপি মনস্ক যারা তাদেরকে পদায়ন করা হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন পৃথিবীতে যেখানে যেখানে দেশ রয়েছে, এই দেশগুলোতে সরকার বদলের সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা বদলে যায়। আমেরিকা, ইউরোপের সমস্ত দেশে এটা হয়। আমাদের প্রতিবেশী যত রাষ্ট্র রয়েছে, এমনকি ভারতে, পাকিস্তানে, সর্বত্র। এর কারণটা হলো পলিটিক্যাল গভর্নমেন্ট যে সময় ক্ষমতায় আসে, সে যদি তার যারা বিশ্বস্ত সে ধরনের মানুষকে বিভিন্ন জায়গায় না বসায়, সেক্ষেত্রে তিনি রাষ্ট্র এক সপ্তাহ চালাইতে পারেন না। এই কারণে এ ধরনের রদবদল হয়ে থাকে। চাকরিচ্যুত করার ঘটনা ঘটে না, চাকরিচ্যুতির ঘটনা কিন্তু ঘটে না, রদবদল। এখন
অন্তর্বর্তীকালীন সরকার ছিল তো নিরপেক্ষ সরকার, সেখানে মানে সকল আপনি মতে প্রশ্নটা তুলছেন নিরপেক্ষ সরকারের সময়ে কেন আমি সেটাই বলছি, এইটা তো নিরপেক্ষ সরকার না, এটা তো দলীয় সরকার। এখন দলীয় সরকারের সময় একটা দল যেহেতু ক্ষমতায় গিয়েছে, জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, জনগণ এইটাও জানে যে সে আপনার ক্ষমতায় গিয়ে বিশ্বস্ত মানুষকে বিভিন্ন জায়গায় রদবদল করবে, এটা কিন্তু কিন্তু সব জায়গায় করে থাকে। আমি আমাদের বিশ্বাস করি এটা একটু। হ্যাঁ অবশ্যই। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিরপেক্ষ সরকার ছিল, তারা একটা ব্যালেন্স করতে পারতো, অথবা বিভিন্ন দল থেকে না নিয়ে তারা যেটি করতে পারতো, দল সমর্থিত ব্যক্তিকে না নিয়ে তারা নিজেরা নিরপেক্ষ সাধারণ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কখনো রাজনীতি করে না, তাদেরকে বসাতে পারতো। কিন্তু আপনি জামাতিকরণ এনসিপিকরণ কেন করলেন? তার মানে বিএনপিকে ম্যানেজ করার জন্য, আমি সেটাই বলতেছি। তবে আগামীতে যদি জামাত ক্ষমতায় আসে, আমি বললাম যে এখন তো বিএনপি রদবদল করতেছে, আওয়ামী লীগও রদবদল করেছে, বা যারাই আসুক না কেন রদবদল করে, এটা পৃথিবীতে সব দেশে হয়ে থাকে। জামাত তো রদবদল করবে না, জামাত সরাসরি চাকরি চ্যুতি করবে, না, চাকরি থেকে সরিয়ে দেবে। আমি এই জায়গাটাতে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে এই যে আমাদের যে সিস্টেম, সরকারি কাঠামো, যেটা প্রশাসন যেভাবে চলে, সেই জায়গায় আমার একটা তো বড় অভিযোগ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা অন্যতম সূত্র বলা হয় যে প্রশাসনে নিজস্ব লোককে বসানো। এই তো মানে এটা খুব বড়ভাবেই কিন্তু বারবার আলোচনায় এসেছে। তো সেইটাকে তো আমরা বদলানোর একটা বিষয় ছিল, মানে একটা অভ্যুত্থান হলো, একটা অনেক মানুষ প্রাণ দিল, আহত হলেন, অনেককে নিঃস্ব হয়ে গেল, এই ধরনের বিষয় তো ঘটেছে। তো তারপরে আমরা তো একটা আকাঙ্ক্ষা ছিল, বদলের আকাঙ্ক্ষা, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। সেইখানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলো একটা নির্বাচনের মধ্য দিয়ে, এবং তারাও বদলের কথা বলল। আসলে তারা কিন্তু বলল যে তারা একটা কাঠামোগত বদল চান, কাঠামোগতভাবে দেশটাকে নতুনভাবে করবেন। এই প্রতিশ্রুতি তো তার আছে, তার যেই 31 দফা বলি বা তার নির্বাচনী প্রতিশ্রুতির যে কাঠামো, সেখানে এটা সুস্পষ্টভাবে আছে। তো সেইখানে সেই পুরনো ওই বিষয়টা যদি থেকেই যায়, মানে আমি যদি প্রশাসনে, আপনি যেটা বললেন সেটা বোধগম্য যে বিভিন্ন দেশে হয়। আমরা যুক্তরাষ্ট্রে দেখেছি যে যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা এলে কিন্তু সরকারি নিয়োগপ্রাপ্তদেরকে কিন্তু তারা করে না, তারা পলিটিক্যাল জায়গাগুলোতে তারা বদল আনে। আচ্ছা, বাংলাদেশে তো এই কাঠামোটা নাই। আমি একটু বলি, ওই যে নাই, এই জন্য এই প্রবলেমগুলো হয়। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাতি এবং এনসিপি সেটআপ, বিএনপি একটি নির্বাচিত সরকার, তারা ক্ষমতা নেওয়ার পরে বা দায়িত্বে বসার পরে জামাতের এবং এনসিপির লোকজনকে বিভিন্ন দপ্তরে, সেক্টরে, সচিবালয়ে প্রধান প্রধান পদে বসিয়ে রেখে দেশ চালাতে পারবে? যেখানে জামাত ইসলাম হুমকি দিচ্ছে যে আমরা চাইলে 16 দিনের মধ্যে বিএনপির পতন ঘটাইতে পারি। প্রবলেম তো আসলে এইখানে যে যিনি অপোজিশনে আসেন, যে ব্যক্তিরা অপোজিশনে রয়েছেন, যে সকল দল, তারা তো আসলে সরকারকে ক্ষমতায় রাখতে চায় না, তারা সারাক্ষণ পতন ঘটাইতে চায়। তো তাদের লোকজন যদি আসলে মাথার উপরে, সে তো এটা চাইবেই। এক্স্যাক্টলি, সুতরাং এইটাও তো বিএনপির রাজনীতি যে জামাত এবং এনসিপি যাতে তার পতন ঘটাইতে না পারে। এটা তো আমেরিকা ইউরোপ নাই বাংলাদেশ। যদি আমেরিকা ইউরোপের মতন সেটআপটা হইতো, হ্যাঁ, যারা সরকারে রয়েছে তারা একটা সেটআপ, কাঠামোগত বদলের কথা বলেছি। এক্স্যাক্টলি, আমি আসতেছি, আপনার ব্যাখ্যাই দিব। আমেরিকা ইউরোপে প্রশাসনিক একটা সেটআপ, সার্বজনীন সেটআপ, তাই না? আর একটা পলিটিক্যাল সেটআপ, এটাই তো। আর বাংলাদেশে কি? বাংলাদেশে এই দুইটার সংমিশ্রণ, সার্বজনীন কোনটা আর পলিটিক্যাল কোনটা, এটা এখনো পর্যন্ত আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি নাই। বিএনপি এটা করবে, কিন্তু করার আগে তো ওই এনসিপি আর জামাতের যারা মাথার উপরে বসেছিল তাদেরকে তো রদবদল করাইতে হবে, চাকরি থেকে ছাঁটাই দিতে হবে না, রদবদল মানে তারা যাতে বিএনপি গভর্নমেন্ট যে ধরনের পলিসি নেয় সেই পলিসির বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বা বিএনপির পতনের জন্য কাজ করতে না পারে। এই জন্য বিএনপি তাদেরকে রদবদল করেছে। এরপরে বিএনপি এখন ওই কাজটা করবে, বিএনপি ওই কাঠামোগত বদলটা আনবে, কিন্তু আনার জন্য তো আগে বিশ্বস্ত মানুষজনকে বিভিন্ন জায়গায় বসাইতে হবে পরিবর্তনের পরিবর্তনের জন্য। জন্য এটা একটা প্রক্রিয়া, এখন থেকে পরিবর্তন হবে, এবং সেই কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে। এখন জামাত এবং এনসিপিকে ওই জায়গায় রেখে এই পরিবর্তনের সূচনা করা সম্ভবপর নয়। বাস্তবতা বুঝতে হবে, এটা আমেরিকা না, এটা ইউরোপ না। এইখানকার মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা, যারা অপোজিশনে রয়েছে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা আমেরিকা ইউরোপের মতন ওই সকল দেশের মানুষের মতন সভ্য না। এইখানে কুটচাল প্রতিনিয়ত আপনাকে ফেলা দিতে চাইবে, এবং হুমকিও তারা দিয়েছে। এই যে ফেলা দিতে চাই, এর এগেনিস্টে আমার আরেকটা পলিসি থাকবে না? বিএনপি পরিবর্তনের রাজনীতি শুরু করেছে, এবং এই শুরুর সাথে যদি জামাত এবং এনসিপি সহযোগিতা করে, তাহলে আমেরিকা ইউরোপের মতন ওই যে দুইটা
আপনার ব্যবস্থা কিন্তু সৃষ্টি হয়ে যাবে। তো এজন্য তো আন্তরিকতা শুধুমাত্র আমার থাকলে হবে না, আপনারও থাকতে হবে। আমি সরকারে, আপনি অপোজিশনে। এখন আমি এগিয়ে যাই, আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ওরে পিছন থেকে টেনে ধর। এখন জামাত এবং এনসিপি বিএনপিকে পিছন থেকে টেনে ধরছে, এই কারণেই প্রবলেমটা হচ্ছে। এই জন্য আমাদের দাবি হলো, আমাদের অনুরোধ হলো, এখন বিএনপি সরকারে রয়েছে, আপনারা অপোজিশনে রয়েছেন। বিএনপি এই অভ্যুত্থানের শক্তি, আপনারা অভ্যুত্থানের শক্তি। দেশকে আমরা যাতে পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারি, এই জন্য সহযোগিতা করেন। তাহলে আগামীতে এই প্রবলেমগুলো আর ফেস করা আমাদের লাগবে না। আপনি অন্তর্বর্তী সরকারের 18 মাসের সময়ের কথা বললেন। এই 18 মাস সব অংশটা বা অন্তর্বর্তী সরকারের জবাবদিহির যে প্রসঙ্গটা বারবার সামনে আসছে ইদানিং, এই প্রসঙ্গটা বারবার আসছে আসলে হচ্ছে হামের সংক্রমণ বা এই হামে যে একের পর এক শিশু মারা যাচ্ছে, হামের উপসর্গে মারা যাচ্ছে, সরাসরি হাম শনাক্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু এইটার মধ্য দিয়ে একটা বড় ধরনের একটা দুর্যোগ বলা যায় আমাদের দেশের জন্য। তো সেই জায়গাটা নিয়ে হচ্ছে ইদানিং আমরা দেখেছি যে বিভিন্ন মাধ্যমে বিশেষজ্ঞরা বলি বা বিএনপির তরফ থেকে বলি বা সাধারণ মানুষের তরফ থেকেও কথাটা আসছে যে অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকার কর্মসূচিটা না চালানোর কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই জন্য স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যিনি ছিলেন তার কথা বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে তার নামও চলে আসছে স্বাভাবিকভাবেই, এবং এই নিয়ে এক ধরনের কথা চলছে, একটা রিট হয়েছে এই নিয়ে। তো সেইখানে আমরা রিসেন্টলি দেখলাম যে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ বললেন যে এক ধরনের বক্তব্য তিনি দিলেন যে স্বাস্থ্য উপদেষ্টা এমনিতে কথা কম বলতেন, তিনি নীরব মানুষ ছিলেন এবং মূলত তিনি আঙুল তুলেছেন আসলে বিএনপি সরকারের দিকে যে টাকা নাই বলে যে হামের টিকার অ্যারেঞ্জ করতে পারছিল না, এই ধরনের বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরে রাতারাতি 300 কোটি টাকা কোত্থেকে এলো, এই ধরনের একটা কথা বলে তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপি সরকারের দিকে। এই প্রশ্ন নিয়ে আপনি কি বলবেন? দেখেন, ব্যারিস্টার ফুয়াদ ভাই তিনি নির্বাচনের সময় তার এলাকায় গিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন যে আমি কিন্তু তারেক রহমানের সাথে রাজনীতি করি, তোমরা যারা বিএনপির কর্মীরা রয়েছো, তোমরা যারা উল্টাপাল্টা করবা, এরপরে তিনি হুমকি দিয়েছিলেন। এখন আমি জানি না তিনি কি আসলে লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে রাজনীতি করতেন, নাকি তিনি কখনো আসলে বাংলাদেশে বিএনপি বা ছাত্রদল করতেন, আমি জানি না। আমরা সবসময় দেখেছি যে তারা মানে এবি পার্টি করেন, হ্যাঁ, বা আগে হয়তো অন্য রাজনীতি করেছেন, কিন্তু তিনি আসলে নির্বাচনের সময় তিনি তার এলাকায় তারেক রহমানের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রচার করেছেন। ভিডিও তো আপনি নিশ্চয়ই দেখেছেন। এখন তিনি কি আসলে তারেক রহমানের লোক? যে কথা তিনি বললেন যে আমি কিন্তু তারেক রহমানের সাথে রাজনীতি করি, এখন যেহেতু তিনি এই ধরনের কথাবার্তা বলেন, আমার কাছে মনে হয় ওইটাও তার রাজনৈতিক বক্তব্য ছিল, ঠিক এইটাও তার রাজনৈতিক বক্তব্য। এখন রাজনীতিবিদরা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, যে কারণে আমি তার এই বক্তব্য নিয়ে খুব বেশি সমালোচনা করতে চাই না। তবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচাতে চেষ্টা করছেন, যদি আমি সারমর্ম এইভাবেই বুঝি যে আওয়ামী লীগ অপরাধ করেছে, এখন বিএনপি একই পথে হাঁটছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার খুব মানে ক্লিন ইমেজের ছিল, তারা ধোয়া তুলসী পাতা, কোনো অপরাধ করে নাই। ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্ত করলে সরকারের বাইরে কারা কারা সুবিধাভোগী ছিল নাম বের হয়ে আসবে। এই জন্য অনেকে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্তের কথা শুনলে তারা এক ধরনের মানে তেলে বেগুনে জ্বলে ওঠে। কেন এই তদন্ত? কেন? কি অপরাধ করেছে? আরে ভাই, অপরাধ করে নাই, ভালো কথা, তদন্ত করেন। তো আমি ফুয়াদ ভাইকে বলবো যে ঠিক আছে, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ছিলেন, এখন বিএনপির বিরুদ্ধে আপনি সোচ্চার, কিন্তু আমার কথা হলো যে এই যে সরকার খুব ভালো কাজ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিই একটা তদন্ত করে। আপনিও দাবি করেন যে যেহেতু অভিযোগ অনুযোগ বিভিন্ন জায়গা থেকে আসতেছে, আপনিও দাবি করেন, কিন্তু আপনি দাবি করতেছেন না কেন? আচ্ছা, যাই হোক, তিনি খুব ভালো কথা বলেন, কিন্তু আমার কথা হলো যে তার উচিত হবে এই বিষয়ে সোচ্চার হওয়া। দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা, যেটা আওয়ামী লীগ থেকে শুরু হয়েছিল, ধারাবাহিকভাবে ছিল, এবং এই অব্যবস্থাপনার কারণেই তো আসলে এই হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে, তাই না? যেটা আমি যদি বিশ্লেষণ করি এরকমই তো। এখন বিএনপি চাইলে কি সেই অব্যবস্থাপনার যে ফলাফল সেটা অল্প সময়ে সেটা মিট আপ করতে পারবে? এটা সময় সাপেক্ষ, সময় লাগবে। তবে এই যে এনসিপির নেতা সার্জিস আলম, তিনি কিন্তু মানে বেশি কথা বলতে গিয়ে, তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে সত্য কথা বলেছে। যেখানে ফুয়াদ ভাইরা তারা বিএনপি সরকারকে দায়ী করছে, সেখানে আবার এনসিপির নেতা সার্জিস আলম তিনি বলছে যে অন্তর্বর্তীকালীন বিএনপি হামের টিকা নিয়ে ব্যস্ত।
তারা জুলাই সনদ বাস্তবায়ন করছে না। সত্য তো বলেই দিয়েছে যে হ্যাঁ, বিএনপি এই শিশুরা যাতে হামে আক্রান্ত হয়ে মারা না যায় এই জন্য তারা ব্যস্ত। বিএনপি এই বিষয়ে ব্যাপকভাবে কাজ করছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে ব্যাপক মনোযোগ দিয়েছে। এখন আমাদের অপোজিশনে যারা রয়েছে তাদের উচিত সরকারকে সহযোগিতা করা। এটা একটা সংকট, এই সংকট সমাধানে করোনার মতন, করোনা সংকটের সময় যেমনিভাবে আমরা একতাবদ্ধ হয়েছিলাম, পুরো জাতিকে এই হাম সংকট মোকাবেলায় একতাবদ্ধ হতে হবে এবং এই ফুয়াদ ভাইদের এই রাজনৈতিক বক্তব্য বন্ধ করতে হবে। ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যকে যদি আপনি রাজনৈতিক বক্তব্য বলেন যে এইটা এক ধরনের রাজনৈতিক বক্তব্য হিসেবে, তাহলে নাসিরের বক্তব্যকে আপনি কেন হচ্ছে রাজনৈতিক বক্তব্য বলছেন না? নাসির উদ্দিনের বক্তব্য তো রাজনৈতিক বক্তব্যই, তিনি তো একটা রাজনৈতিক দলের পার্ট, ভেরি গুড, একটা রাজনৈতিক জোটের অংশ। খুব ভালো কথা বলেছেন। দেখেন, ফুয়াদ ভাই যে সমালোচনা করেছেন, তিনি কাউকে গালিগালাজ এখানে করেননি। করেছেন? করেন নাই। কিন্তু একই কথা যদি নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেন, তাহলে এইখানে কয়েকটা গালি তিনি দিতেন। তিনি আসলে মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এরকম কিছু শব্দ উচ্চারণ তিনি করতেন। পার্থক্য আসলে এইখানেই। আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কোনোভাবে রাজনৈতিক বক্তব্য বলা যায় না। আমার কাছে মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি একজন পলিটিক্যাল টাউট এবং তিনি একজন পলিটিক্যাল জুকার। ফুয়াদ ভাই তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, রাজনীতি করেন, আমি তাকে সাধুবাদ জানাই। ঠিক একই পথে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি হাঁটেন, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, রাজনৈতিক কথাবার্তা সমালোচনা করবেন, সরকারের ভুলগুলো শুধরে দিবেন, কিন্তু আপনি সমালোচনার নামে এটা মির্জা আব্বাস সাহেব একটা বক্সিং মেরে দিবেন, এটা কিসের সমালোচনা? আপনি মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী তার কন্যাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলবেন, এটা কিসের সমালোচনা? আপনি জামাত ইসলাম ধরে নিলাম যে আপনার এই সময় শত্রু ছিল, আপনার শত্রুকে নিয়ে আপনি গালিগালাজ করলেন, কত কথাবার্তা বললেন, সেই শত্রুর সাথে হাত মিলাইলেন, এটা কি ধরনের রাজনীতি? এই জন্যই বলছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি পলিটিক্যাল টাউট, পলিটিক্যাল তিনি আসলে বাটপার। আচ্ছা, আমি এই জায়গায় যে রাজনৈতিক পজিশন বদলের জায়গা থেকে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনিও তো রাজনৈতিক অবস্থান বদলেছেন, আপনারা একটা তরুণদের যে আপনাদের যে গণ অধিকার পরিষদ এবং সেটার যে জার্নি, সেটার প্রতিও কিন্তু মানুষের বিপুল আগ্রহ ছিল যে একটা তরুণ দল এসেছে, তরুণদের নেতৃত্বাধীন একটা দল এসেছে, সেই দলটির প্রতি মানুষের আকাঙ্ক্ষা প্রবল ছিল। কিন্তু আপনি দীর্ঘদিন এই দলের নেতৃত্বে থাকার পর আপনি বিএনপিতে কেন চলে গেলেন? আচ্ছা, একই প্রশ্নের মুখে কিন্তু আপনার না, দেখেন আমি তো রাজনীতি করছি, এদেশের 18 কোটা সংস্কার, 24-এর গণ অভ্যুত্থান, আমার তো ভূমিকা আছে। বিএনপি তো কোনো অনির্বাচিত সরকার না, একটা নির্বাচিত সরকার এবং ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ওই যে আমি আপনাকে আগেই বলেছিলাম যে আরপিও সংশোধন, দেখেন আমি একটা দলের সাধারণ সম্পাদক ছিলাম নির্বাচিত, এবং এই দলটা আমরা সবাই মিলে গঠন করেছিলাম। জামাত এবং এনসিপি মিলে যে চক্রান্ত হাতে নিল যে বিএনপির কোনো বন্ধ থাকবে না, কারণ বিএনপি যদি তার প্রতীকে কাউকে নির্বাচনের সুযোগ না দিতে পারে তাহলে বিএনপির সাথে কেউ যাবে না, অর্থাৎ বিএনপিকে বন্ধুহীন করে তোলা। আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সেই আওয়ামী ফেসিবাদের আমল থেকে কিন্তু কাজ করে আসছি, এবং কিভাবে আসলে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা যায় সে বিষয়ে তার সাথে কিন্তু আমরা কাজ করে আসছিলাম। তার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল বিএনপির সাথে, গণ অধিকার পরিষদের যে যুগপৎ আন্দোলনের সম্পর্ক সেটিও আপনি জানেন। নুরুল হক নূর বর্তমানে যিনি বিএনপির সরকারের প্রতিমন্ত্রী এবং তিনি কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি। গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আছে, বিএনপি সরকারে আছে, আমি সেই দলের সাধারণ সম্পাদক ছিলাম, আমি এখন বিএনপিতে আছি। আমি যে বিএনপিতে জয়েন করেছি এটা নুরুল হক নূর এবং এখন যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ যাদের সাথে পার্টিটা আমরা গঠন করি, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে জয়েন করেছি। দেখবেন নুরুল হক নূর সবসময় কিন্তু আমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলে, আমিও ইতিবাচক কথাবার্তা বলি, কারণ আমরা যেখানেই থাকি না কেন আমাদের আদর্শিক মিল রয়েছে, চিন্তার মিল রয়েছে। সে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, আমি বিএনপিতে আছি, আমাদের সবার উদ্দেশ্য দেশের জন্য কাজ করা। মানে আমার কথা হলো যে আমি বিএনপিকে এমন দল মনে করতাম কিনা যে দল আসলে আমি করতে পারবো না, বা ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেমনিভাবে জামাতের বিরুদ্ধে গিয়েছেন, মানে আমি এমন শেষ করে 30 সেকেন্ডে শেষ করি, আমি আসলে বিএনপি সম্পর্কে এমন কোনো কথা বলেছি কিনা যে বিএনপির সাথে আমি আসলে রাজনীতি করতে পারবো না। দেখেন বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে। এখন ওই যে অন্তর্বর্তীকাল সরকারের যে আরপিও সংশোধনের নামে যে চক্রান্ত, এখন আমাকে কিন্তু যেহেতু বাস্তবতা আপনি জানেন, গ্রামগঞ্জের বাস্তবতা যে গণ অধিকার পরিষদ নতুন একটি উদীয়মান দল, এখন এই দল চাইলেও বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে
সেখানে কিন্তু যে বাস্তবতা ছিল ওই এলাকার নেতৃবৃন্দ সহ অন্যান্য যে আনুষঙ্গিক পরিবেশ, আমি কিন্তু আমার নিজ দল গণ অধিকার পরিষদের প্রতীকে ইলেকশন করার বাস্তবতা ছিল না, যে কারণে অনেকের পরামর্শ ওই এলাকার যারা নেতৃবৃন্দ ছিল, এমনকি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা ওই এলাকায় ছিল তারা মাঠ সার্ভেও করেছে, সকলের পরামর্শে আমি কিন্তু বিএনপিতে জয়েন করেছি এবং ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছি। আমার সাথে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, হাসান আল মামুন সাধারণ সম্পাদক, তাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আমি এই জায়গাটাতে যে মানে এই যে আপনাদের তো একটা দীর্ঘ লড়াই ছিল 18 কোটা সংস্কার আন্দোলন বা তারও আগে থেকে আপনাদের যে রাজনৈতিক লড়াই, সেটা করতে করতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের উত্থান বা সর্বমহলে আপনারা পরিচিত হলেন এবং গণ অধিকার পরিষদ গঠন করলেন, সেটা নিয়েও দীর্ঘ লড়াই করলেন, নানা ধরনের নিপীড়নের মুখেও আপনারা পড়েছেন, কখনো পুলিশের আটক করে নিয়ে গেছে। এই যে সিচুয়েশনগুলো একসাথে লড়াই করলেন, তারপর নির্বাচনের আগে আগে সেটাও তো আসলে স্বার্থের কারণে বদল হলো না সেক্ষেত্রে? শোনেন, নির্বাচনটা সংগ্রামের একটা অংশ। আমরা যে লড়াইটা করছিলাম কেন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং নির্বাচনের সেই ধরনের পরিবেশের জন্য। এবং এটা তো আসলে বিএনপির সাথে আমার কোনো ধরনের কনফ্লিক্ট ছিল না। বিএনপির যে আদর্শিক বিষয় এবং আমার আদর্শিক বিষয়ের ভিতরে মিল ছিল বলে তো আমি বিএনপিতে জয়েন করেছি, অন্যথায় তো আমি বিএনপিতে জয়েন করতাম না, তাই না? আমার কাছে এক্ষেত্রে মনে হয় যে না, স্বার্থের কোনো বিষয় না। আমি যেখানে থাকি না কেন, আমি দেশের জন্য কাজ করছি কি না, আমি স্বার্থের জন্য যদি ভোল্ট পাল্টে ফেলি সেটা আসলে স্বার্থ। আমি বিএনপির সাথে ওই সময় ছিলাম যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ এবং বিএনপির সম্পর্ক ছিল, ঠিক এখনও গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্ক আছে এবং আমাদের জাতীয়তাবাদের প্রতি আমাদের সবারই কিন্তু মোহ আছে, আদর্শিক মিল থাকার কারণে আমি এখানে যুক্ত হয়েছি। গড়বেন বলেই তো আমি আপনারা একটা দল আসতেছি, করলেন। শোনেন প্রবলেমটা কোথায় হলো। গণ অধিকার পরিষদ একটা উদীয়মান শক্তি। এখন যে সময় জামাত ইসলাম এবং শিবির তারা কোনো রাজনীতি করতে পারছিল না, তারা সিদ্ধান্ত নিল গণ অধিকার পরিষদ যেহেতু উদীয়মান শক্তি রাজনীতি করছে, গণ অধিকার পরিষদের মধ্যে শিবির জামাতের কিছু কর্মী লোকজনকে ঢুকিয়ে রাজনৈতিক তাদের কার্যক্রমটা তারা বিরাজমান রাখলো। এখন এইটা আসলে আপনার যে সময় নির্বাচনের দাবি আসে নাই সেই পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়নি। যখন জোটের প্রশ্ন আসলো তখন গণ অধিকার পরিষদের একটি অংশ, যেটা নুরুল হক নূর, হাসান আল মামুনের বাইরে, সভাপতি সাধারণ সম্পাদকের বাইরে একটা অংশ, তারা প্রতিনিয়ত চাপ দিতে থাকলো যে জামাতের সাথে জোট করতে হবে। এমনকি একটা অংশ জামাতের মগবাজার অফিসে গিয়ে মিটিংও করে আসলো। পরবর্তীতে আমাকে এবং নুরুল হক নূরকে বলে জামাতে যেতে হবে। আমাকে বলে যে মানে আমি রাজি হচ্ছি না, রাশেদ খান রাজি হচ্ছে না, এই জন্য আমরা জামাতের সাথে যেতে পারছি না। তো আমি তো আসলে জামাতের সাথে আদর্শিক জায়গাটায় কখনোই মিল ছিল না এবং জামাতের সাথে আমি কখনো আসলে জোটগতভাবেও রাজনীতি করি নাই বা আমরা আন্দোলনও করি নাই। তো আমি তখন প্রশ্ন তুললাম, হোয়াই জামাত? আন্দোলনে জামাত শিবির ছিল না? না, যুগপৎ আন্দোলনে জামাত শিবির ছিল না। জামাত তো আপনার কোটা সংস্কার গণ আন্দোলন অভ্যুত্থানের সময় বলেন বা অভ্যুত্থান বলেন, এই পুরো সময়টাতে তো জামাত শিবির না, জামাত শিবির তাদের মতন করে থাকতে পারে, কিন্তু আলোচনার ভিত্তিতে আমাদের সাথে থেকে রাজনীতি করা সেটার সাথে ছিল না। বিএনপি যে সময় যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তখন কি আসলে জামাত ইসলাম সেই যুগপৎ আন্দোলনে ছিল না? জামাত হয়তো তার মতন করে আন্দোলন করেছে, কিন্তু যুগপৎ আন্দোলন আমরা প্রায় 60টার অধিক দল আমরা কিন্তু একসাথে যুগপৎ আন্দোলনটা করেছি, সেটা বিএনপির নেতৃত্বে। তো যাই হোক, বিএনপির সাথে আমাদের সেই আদর্শিক জায়গাটায় মিল ছিল, তাই না? ওই মানে আমাদের আসলে নির্বাচনী জোট ঘোষণার আগ পর্যন্ত ওই যে দলের মধ্যে কিছু জামাত শিবিরের কর্মী ঢুকিয়ে দেয় ওটার প্রবলেম হয়নি। যখন জোট করব, কার সাথে করব, তখন সমস্যাটা হয়েছে। তখন আমাকে বলা হচ্ছে যে আমার কারণে আসলে জামাতের সাথে যেতে পারছে না। এবং অনেকে যে সময় আমি জামাতের সাথে যেতে রাজি না, এমনকি আপনাকে একটা ঘটনা বলি, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি একটা মিটিং করেছিল যে আমরা নতুন একটা জোট করি। আমি জানতাম 9 দলীয় জোট না, 4 দলীয়। ওটা দলীয় হচ্ছে পরে, ওটা 9 দলীয়, ওটা আলাদা। 9 দলীয় ওটা শুরু, ওটা সংস্কারের জন্য বা সংস্কারের যে আলোচনা। তো যাই হোক, সেই সময় একই কথা তারা বলছিল যে ভাই আপনি রাজি হলে এই জোটটা হয়ে যায়। কিন্তু আমি বললাম তোমাদের জোটের পরিকল্পনা কি? আমি নাহিদ ইসলামকে প্রশ্ন করেছিলাম, রূপরেখা কই, কী চাও, কী উদ্দেশ্য? তারা হাজির করতে পারলো না, যে কারণে আমি বুঝলাম যে তারা নিশ্চয়ই আমাদের সাথে প্রতারণা করবে, তারা নিশ্চিত জামাতে যাবে। কারণ আমি তাদের আচার আচরণ, কথাবার্তা, আশপাশে কি আলোচনা হচ্ছে আমি জানছিলাম। এবং এই প্রতারণা আসলেই করেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে এনসিপি প্রতারণা করেছে। নিশ্চয়ই আপনি জানেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে বিএনপির যুগপৎ আন্দোলন থেকে এনসিপি বের করে আনে এবং তাদেরকে বলা হয় আমরা কখনোই জামাতের সাথে যাব না, আর যার সাথে যায় না কেন জামাতের সাথে যাব না। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি সভাপতি হাসনাত কায়েম সাহেব, তিনি মানে কয়েকটা বক্তব্যে বলেছেন যে এনসিপি কি ভুল করেছে সেটা এনসিপিও জানে না।
যে জনগণের সাথে তারা আসলে কতটা প্রতারণা করেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়েম সাহেব, তিনি আমার আইনজীবী ছিলেন। আমরা যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় জেলে গিয়েছি, আমার জন্য অনেক কাজ করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। দেখেন, তিনি কিন্তু রাষ্ট্র সংবিধান নিয়ে জ্ঞান রাখেন। এরকম একজন মানুষের সাথে যখন নাহিদ ইসলাম প্রতারণা করতে পারেন, তখন জাতির সাথে যে নাহিদ ইসলামরা প্রতারণা করবেন না তার নিশ্চয়তা কি? আচ্ছা, এই কারণেই কিন্তু আমি তাদের ওই জোটে গণ অধিকার পরিষদ যাক, আমি যেতে রাজি হইনি। এবং আর একটা প্রবলেম হয়েছে, এনসিপি যে সময়, মানে আমরা যে তারুণ্যের শক্তি ছিলাম, জামাত শিবির তাদের কিছু লোকজন আমাদের এই তারুণ্যের শক্তির মধ্যে ঢুকিয়ে দিল এবং নির্বাচনের সময় আসলে নানান ধরনের বিতর্ক সৃষ্টি করলো। ঠিক এনসিপির মধ্যে জামাত শিবিরের লোকজন শুরু থেকে ঢুকিয়ে দিয়েছিল। কি কারণে? এখন এই এনসিপি যাতে কখনোই জামাতের জোটের বাইরে যেতে না পারে, যেটা গণ অধিকার পরিষদে চেয়েছিল, কিন্তু নুরুল হক নূর এবং আমি ঠিক থাকার কারণে সেটা সম্ভবপর হয়নি। হাসান আল মামুন আমাদের সাথে ছিল, কিন্তু এনসিপি আসলে এটা পারে নাই। কারণ এনসিপির 80% মোটামুটি জামাত শিবিরের সাবেক কর্মী। এই যে এখন যারা জয়েন করতেছে, দেখেন সবাই কিন্তু জামাত শিবিরের সাবেক কর্মী, নেতৃবৃন্দ যারা, তারাই কিন্তু জয়েন করতেছে। অর্থাৎ আমি যে কথা আগেও বলেছি, আজকেও বলি, যে তারুণ্যের যে সম্ভাবনা কখনো গণ অধিকার পরিষদকে ঘিরে সৃষ্টি হয়েছিল, আবার কখনো এনসিপিকে ঘিরে সৃষ্টি হয়েছিল, জামাত শিবিরের লোকজন ঢুকিয়ে এই দুই তারুণ্যের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছে জামাত শিবির। এটা নিয়ে আমার একটা আক্ষেপ আছে। হ্যাঁ, আমি চেয়েছিলাম গণ অধিকার পরিষদ স্বতন্ত্র একটা রাজনীতি করুক, কিন্তু আমি যে সময় দেখলাম না, এর ভিতরে জামাত শিবির তার লোকজনকে পুশিন করেছে এবং এরা আসলে আমার যে আদর্শিক চিন্তা, আমরা যে লাইনে যেতে চাই সেই লাইনে যেতে দিচ্ছে না। ঠিক একই ধরনের প্রবলেম এনসিপির ক্ষেত্রে হলো। এনসিপি সেই স্বতন্ত্র রাজনীতি তারা করতে পারে নাই, যদিও নাহিদ ইসলাম বারবার বলছিল 71-এর দায় যাদের আছে তাদের সাথে যাব না, এবং জামাতের যে রাজনৈতিক প্রতারণা, সেই প্রতারণা, পিয়ার নিয়ে প্রতারণা, এই প্রতারণাগুলো যেমনিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিও তুলে ধরেছে, নাহিদ ইসলামও কিন্তু তুলে ধরেছিল, নিশ্চয়ই আপনি জানেন। তো আমার এই জন্য মনে হয় যে এই দেশে নতুন রাজনীতির সম্ভাবনাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, গলা টিপে হত্যা করেছে জামাত শিবির। জামাত শিবিরের আমি মনে করি যে কি বলবো, আসলে তারা নিজেদের রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য নতুন নতুন সম্ভাবনাকে কিন্তু রাজনীতিতে তো জোট হয়, রাজনীতিতে তো জোট হয় যে কেউ ধরেন হচ্ছে দুটি বৃহত্তর জোট হয়েছে, একটা জামায়াত ইসলামীর নেতৃত্বে আর একটা হচ্ছে বিএনপির নেতৃত্বে, দুটি বৃহত্তর জোট হয়েছে। এখন এই যে একটা তরুণ দল হচ্ছে জামায়াতের সঙ্গে গেল, একটা তরুণদের দল যেটা আপনি প্রতিষ্ঠার সময় থেকে ছিলেন, এবং গড়ার মুহূর্ত যেদিন প্রতিষ্ঠা ঘোষণা করা হলো তারও আগে থেকে আপনি এটার সংগঠন তৈরি করা, সব সংগঠন থেকে শুরু করে আমরা সবই করেছি, পুরোটাই করেছেন। তো আরেকটি গেল হচ্ছে বিএনপির সাথে, এটা তো হতেই পারে। সেক্ষেত্রে এনসিপি কেন আপনি সমালোচনা করছেন? আরেকটি তরুণদের দল, তরুণদের রাজনীতি তো আসবেই। আমরা তো এখানে যদি আপনি বলেন যে দেশবিরোধী রাজনীতি বা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বা এই ধরনের যেই মুনাফিকের দল, এই ধরনের যেটা হচ্ছে জামায়াত বা শিবিরকে বলা হচ্ছে, বা হলো গুপ্ত রাজনীতির যে অভিযোগগুলো আছে, এই অভিযোগগুলো থাকা সত্ত্বেও বা এর আগেও 90 দশক থেকেই তো ছিল এই অভিযোগগুলো, তো সেই অভিযোগগুলো থাকা সত্ত্বেও বিএনপি তো হচ্ছে 2001-কে জামাতের সঙ্গে ঠিকই করেছে। আপনি এখন যেই দলে আছেন তারা তো ঠিকই এই দলের সাথে জোট করেছিল, তো তাহলে এনসিপি জোটে গেলে কি সমস্যা? আচ্ছা, সমস্যা এখানে যে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির আদর্শিক ক্লাশ ছিল না, এবং একসাথে আমরা যুগপৎ লড়াইয়ে ছিলাম। আমরা মানে বিএনপিকে নিয়ে এমন কোনো মন্তব্য করি নাই যে কারণে বিএনপির সাথে জোটে বা বিএনপিতে জয়েন করে রাজনীতি করা যাবে না। কিন্তু এনসিপি এবং এনসিপির নেতৃবৃন্দ জামাতকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, এই মন্তব্যের পরে রাজনীতি না করলেও, এমপি মন্ত্রী না হইলেও আসলে সেই দলের নেতৃত্বে আসলে যাওয়া যায় না। যারা পলিটিক্যাল নির্লজ্জ তারাই একমাত্র যেতে পারে। এনসিপি এবং তাদের কিছু নেতৃবৃন্দ আমার কাছে মনে হয়েছে যে নির্লজ্জভাবেই জামাতের সাথে যুক্ত হয়েছে, এবং এই যুক্ত হওয়ার কারণে অনেক প্রগতিশীল মনা, যেমন ডাক্তার জারা, তানসুবা জেরিন থেকে শুরু করে অনেকে কিন্তু সেই দলে আসলে যায়নি, ওই জোটে যায়নি, কারণ তারা একটা স্বপ্ন নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিল। তারা নতুন একটা রাজনীতি চেয়েছিল, সেই রাজনীতি তো এনসিপি বাস্তবায়ন করতে পারে না। আচ্ছা, আমার কথা হলো যে আপনি জামাতের সাথে যাবেন, আমার কোনো আপত্তি নাই, যে আপনি জামাতকে তো জাতির সামনে ভিলেন হিসেবেই তুলে ধরলেন, তারা 71-এর বিরোধী। রাজনৈতিক বক্তব্য হিসেবে না, এটা কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। শুনেন, রাজনৈতিক বক্তব্য কোনটা আর কোনটা সমালোচনা, কোনটা গালমন্দ, কোনটা গালিগালাজ, কোনটা গুজব, কোনটা মিথ্যাচার, কোনটা প্রপাগান্ডা, সেটা আপনাকে বুঝতে হবে। এনসিপি যা করেছে আর জামাত যা করেছে এনসিপিকে নিয়ে, এটা কোনো আসলে রাজনৈতিক বক্তব্য একে অপরকে নিয়ে দেওয়া বলা যায় না। আচ্ছা, যখন বলা হচ্ছে মুনাফিকের দল, যখন বলা হচ্ছে দেশের জন্য জামাত হুমকি,
যখন বলা হচ্ছে প্রতারণা করছে, এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য না। এই জন্যই বলছি যে হ্যাঁ, এই প্রসঙ্গে তরুণদের রাজনীতি প্রসঙ্গে আমি ফিরবো, আরেকটু এই শেষ দিকে ফিরবো। আমি মাঝখানে কয়েকটা প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। এটা নিয়ে নাগরিক পরিসর, বিশেষজ্ঞ মহল এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ বাংলাদেশের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নানা ধরনের শঙ্কা প্রকাশ করছে, কেউ অভিনন্দন জানাচ্ছে। এই ধরনের একটা সিচুয়েশন আছে, এক ধরনের শঙ্কা আছে। আপনি কি দেখছেন এটার আফটার ইফেক্ট বাংলাদেশে কি পড়তে পারে? অনেকে বলছিল যে যেভাবে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে হিন্দুত্ববাদের উত্থান, বাংলাদেশে হয়তো আরেকটা হিন্দুত্ববাদ টাইপের মৌলবাদের উত্থান হতে পারে। কিন্তু আমি মনে করি সেই বাস্তবতা বাংলাদেশে নাই। দেখেন, সেখানকার সরকার, সেটা পশ্চিমবঙ্গ বলেন, অন্যান্য অঙ্গরাজ্য বলেন, আর কেন্দ্রীয় সরকার বলেন, তারা মূলত মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে বলেই কিন্তু তারা তাদের রাজনীতিটা করছে। এবং তারা বলছে যে মুসলমান খেদাও, ধর 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 মুসলমান ধর, বাংলাদেশি ধর, এই ধরনের একটি ন্যারেটিভ সৃষ্টি করে ওই অঞ্চলের হিন্দুদেরকে বিভ্রান্ত করেছে এবং হিন্দুত্ববাদ কায়েম করেছে। হিন্দুত্ববাদ হলো আরেকটা মৌলবাদ। বাংলাদেশে কি আসলে সেই হিন্দুত্ববাদের আরেকটা মানে মৌলবাদ, সেটা কি আসলে করা সম্ভব? না। অনেকে বলছে জামাত ইসলাম, তারা হয়তো বাংলাদেশের বিজেপি ওই স্টাইলে ভবিষ্যতে ক্ষমতায় যাবে। আমি এটা বিশ্বাস করি না। কারণ প্রথমত জামাত ইসলামের সাথে ইসলাম রয়েছে, সেটা নিয়ে বিতর্ক যে তারা কি আসলে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় নাকি চায় না। তাদের একজন নেতা সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, এই সংসদে কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে চাই। আর একজন নেতা বিদেশিদের সাথে বৈঠক করার পরে বলে যে আমরা কোথায় বলেছি আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। এই যে তাদের পার্থক্য, সুতরাং মানুষ বুঝে গেছে যে জামাত ইসলাম মূলত ইসলাম নিয়ে রাজনীতি করছে না, তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা এই ধরনের রাজনীতি করছে। বাংলাদেশে তো ভারত বিরোধী আমি একটু অবস্থানটা আসতেছি, আছে। আপনার ওই ব্যাখ্যায় আমি আসব। তো এই বাংলাদেশে যেহেতু বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত প্রগতিশীল এবং তারা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, তারা কোনো নির্দিষ্ট দলকে তাদের ঠিকাদারি দেয়নি। জামাত ইসলাম যে ঠিকাদারি নেওয়ার চেষ্টা করেছে ইসলামকে পুঁজি করে, কিন্তু এদেশের জনগণ বা যারা আসলে মুসলমান রয়েছে তারা ওই ঠিকাদারি কোনো নির্দিষ্ট দলকে দেয়নি। এই অঞ্চলের মুসলমানদের ভোট বিভিন্ন ভাগে বিভক্ত এবং বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা ইসলামকে ধারণ করে, মুসলমানদেরকে ধারণ করে এবং বিএনপি এমন একটি আমব্রেলা, এই ছাতার নিচে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ এখানে নিরাপত্তা পায়। সবার জন্য এখানে সমান অধিকার রয়েছে, নাগরিক অধিকার রয়েছে। সুতরাং ওই মুসলমানদের ভোট তাদেরকে বিভ্রান্ত করে আপনার আমার কাছে মনে হয় না জামাত ইসলাম নিতে পারবে, সেই বাস্তবতা নাই। ইসলামিক ভোট বলেন আর মুসলমানদের ভোট বলেন, সেটা বিভিন্ন দলে বিভক্ত। দেখবেন যে সময় 11 দল গঠন করলো এনসিপি যাওয়ার আগে, তারা বলছিল যে ইসলামী ভোট ব্যাংক, মানে সকল মুসলমানদের ভোট একটা বাক্সে পড়বে, তাই না? তারা কিন্তু ওই বিজেপি স্টাইলে অগ্রসর হচ্ছিল, কিন্তু সেটা হতে পারে নাই। কারণ বিএনপি বুঝিয়ে দিয়েছে কিভাবে ইসলামকে ব্যবহার করে গুপ্ত রাজনীতি করে জামাত ইসলাম অ্যাকচুয়ালি জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে। দেখেন এই যে ক্যাম্পাসগুলোতে আপনি দেখছেন যে জামাত শিবির কোন স্টাইলে রাজনীতি করে। জামাত শিবির যদি আপনি ধরেন একটা আপনার দল বা সংগঠন, তাদের 4টা ডিপার্টমেন্ট রয়েছে। প্রথমত শিবির প্রকাশ্যে রাজনীতি করে একটা অংশকে দিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে রেখে রাজনীতি করায়, আর একটা অংশকে দিয়ে আপনার ক্ষমতাসীনদের মধ্যে মানে যুক্ত করে রাজনীতি করায়। যেমন সাদিক কায়েম এবং ফরাদরা, তারা কিন্তু ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে রাজনীতি করত। আরেকটা অংশ আপনার পেশার গ্রুপ হিসেবে রাজনীতি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেশার গ্রুপ রয়েছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে যারা ওই ইডেন কলেজ আর তিতুমির কলেজে যে সকল নারীরা আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিল, মাস্ক পরা এবং নেকাব পরা, দেখবেন যে পরিচয়টা একটু খোঁজার চেষ্টা করেন যে তারা ছাত্রী সংস্থার সাথে অনেকেই জড়িত। গণঅভ্যুত্থানের সময় আমরা মা বোনদেরকে দেখেছি, আমাদের বোনদেরকে, যে তারা কিন্তু রাজপথে ছিল। হলগুলো থেকে নারীরা তারা কিন্তু গেট ভেঙে বের হয়ে এসেছিল। সেই সময় একজন নন হিজাবিও ছিল, হিজাবিও ছিল, এবং মনে হচ্ছিল না যে আসলে এরা এক ধরনের আর্টিফিশিয়ালি আসছে, মনে হচ্ছিল না, এটা খুবই ন্যাচারাল ছিল। যে সময় তিতুমির কলেজে এবং ইডেন কলেজে এই যে মাস্ক পরে পরিচয় প্রকাশ করতে চায় না এবং নেকাব
পরে পরিচয় প্রকাশ করতে চায় না, সে সময় আমার কাছে সন্দেহ লাগলো যে ছাত্র সংস্থা এটা করছে এবং ছাত্র দল যে হল কমিটি দিচ্ছে ছাত্র রাজনীতিকে নষ্ট করার জন্য, ছাত্র দলকে বিতর্কিত করার জন্য সাধারণ শিক্ষার্থী বেশে এই ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হয়েছে। দেখেন, গুপ্ত রাজনীতি আপনি করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু গুপ্ত হয়ে আপনি তো ঘাতকের রাজনীতি করছেন। যে সময় ছাত্রদল হল কমিটি দিচ্ছে, আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি একটা অংশকে নামিয়ে দিচ্ছেন, কিন্তু দেখা গেল যে এই সাধারণ শিক্ষার্থী যারা বলে ছাত্র রাজনীতি চায় না, হল রাজনীতি চায় না, শিবিরের যে সময় কমিটি দেয় এরা শিবিরের বড় বড় নেতা হয়ে যায়, সভাপতি হয়ে যায়। তো এই যে জামাত শিবিরের গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতি তাদের উচিত বন্ধ করা, গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা এবং ৭১-এর যে দায় সে ব্যাপারে জাতীয় সংসদে আমি মনে করি বক্তব্য দেওয়া, তাদের অবস্থান স্পষ্ট করা। যেটা নাহিদ ইসলাম দেখলাম চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকারে বলেছেন যে ৭১ নিয়ে জামাত ইসলামের অবস্থান স্পষ্ট করা উচিত। আমিও মনে করি যে ৭১ নিয়ে জাতীয় সংসদে জামাতের অবস্থান স্পষ্ট করে একটি বক্তব্য দেওয়া উচিত এবং জাতির কাছে ২ হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত যে আমাদের পূর্বপুরুষরা তারা যে ভুল করেছিল সেই লিগাসি আমরা আর বহন করতে চাই না। আমরা সবার কাছে তাদের হয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং একই সাথে যেহেতু জামাত ইসলাম এই নামটা কিন্তু সেই ৭১-এর বিরোধী শক্তি হিসেবে যুক্ত রয়েছে এবং এই যে আপনার যে অধ্যাদেশ পাশ হলো সেখানেও দেখবেন যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে জামাত ইসলাম। সুতরাং এই নাম নিয়ে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব যে দেশে রয়েছে সেই দেশে ক্ষমতায় যাওয়া যাবে না। যে কারণে আমি মনে করি যেহেতু জামাত ইসলাম এবং আমাদের প্রকৃত ইসলাম একসাথে যায় না, সুতরাং এই জামাত ইসলামের নামটাই আসলে পরিবর্তন করা উচিত ৭১-এর আপনার লিগাসি যাতে বহন করতে না হয় এবং একই সাথে এই যে ইসলামকে নিজের কেন্দ্রিক করা, বোঝানো যে ইসলাম মানে জামাত ইসলাম, আসলে অ্যাকচুয়ালি জামাত ইসলাম আর ইসলাম কখনোই একসাথে যায় না। এটা আসলে জল আর তেলের মতন বিষয়। আমরা হচ্ছে বিধানসভার প্রসঙ্গটাতে ছিলাম যে ওইখানে যে ইস্যুটা আপনি বললেন যে সাম্প্রদায়িকতার আসলে সেরকম আশঙ্কা নেই, কিন্তু এক্ষেত্রে আপনি বললেন যে বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে এই ধরনের প্রবণতা নেই যেটা ওইখানকার হিন্দুত্ববাদী রাজনীতির মধ্য দিয়ে তৈরি করেছে বিজেপি। তো বাংলাদেশে তো আমরা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন পোস্ট যেগুলো হচ্ছে উইদাউট ফরেন্সিক অভিযোগ তুলে সেই সব পোস্টের অ্যাগেনস্টে আমরা পুড়িয়ে ফেলতে দেখেছি, গ্রাম পুড়িয়ে দিতে দেখেছি, বাড়িতে হামলা করতে দেখেছি, জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরে ফেলতে দেখেছি। এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে এই প্রবণতা যদি এইখানে না থাকে, অর্থাৎ আপনি যে বিপরীত বা প্রতিক্রিয়ার কারণে যে প্রবণতা এখানে হবে না বলে আপনি বলছেন যে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে বিভিন্ন দলের মধ্যে, এক বাক্সে ভোট নেই সুতরাং আশঙ্কা কম, কিন্তু পিপলের ভিতরে যদি এটা থাকে তাহলে এটাকে আপনারা কিভাবে ট্যাকেল দেবেন? বিষয়টা হলো যে মৌলবাদ এবং হিন্দুত্ববাদ এটা কি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার কোনো চিন্তা চেতনা কোনো দলের মধ্যে কোনো নেতার মধ্যে আছে? যদি থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, যেহেতু নাই সেহেতু দেখবেন এই ধরনের ঘটনা যেখানে ঘটুক না কেন সরকারের পক্ষ থেকে, অপোজিশনের পক্ষ থেকে এবং যারা সচেতন নাগরিক সমাজ, সাংবাদিক, আইনজীবী বা আমাদের মতন যারা আছে আমরা প্রতিবাদ জানাই এবং আপনি যারা একটু আগে বললেন যে অপরাধী জামায়াত ইসলামী এক বাক্সে আনার চেষ্টা করেছিল ইসলামপন্থী ভোটটা, তারা তো প্রকাশ্যেই বলেছিল, চেষ্টা করেছিল, পারে নাই। সেক্ষেত্রে এই রাজনীতিটা কি নেই? কেউ যদি আপনার এই ধরনের রাজনীতি করতে চায় সেই অধিকার তার আছে। যদি তারা এইভাবে বলে যে হ্যাঁ আমরা ইসলামিক দল করি, আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমি মনে করি সেই গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার তার আছে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হলো আপনি নামে ইসলামের কথা বলছেন কিন্তু আপনি ইসলামের বিপরীতে অবস্থান নিচ্ছেন। জামাত ইসলাম তো আসলে ইসলামের নাম নিয়ে ইসলামের ক্ষতি করছে। ওই যে আমি বললাম যে তেল আর জল যেমনিভাবে একসাথে মেশানো যায় না, ঠিক জামাতের ইসলাম আর প্রকৃত ইসলাম একসাথে মেশানো যায় না। যেহেতু বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সুতরাং এখানে ওই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কিছু কিছু ঘটেছে, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। ছোট্ট একটা উদাহরণ বা হচ্ছে একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে দ্য ডিপ্লোম্যাট। তারা মূলত হচ্ছে অ্যানালিসিস প্রকাশ করে বিভিন্ন জিনিসের এবং বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সম্প্রতি একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে সেইখানকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা, নন মুসলিম যারা, তারা হচ্ছে অনিরাপত্তা বোধ থেকে মিয়ানমারে গিয়ে আশ্রয় নিচ্ছে। খুবই একটা মানে এই তথ্যটা দেখে আমরা চমকে গেছি যে যেখানে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আমরা এখানে আশ্রয় দিয়েছি, তারা অনিরাপত্তা বোধ থেকে এখানে এসে আশ্রয় নিয়েছে। সেখানে আমার দিক থেকে
বাংলাদেশ থেকে কেউ যদি হচ্ছে অন্য কোথাও গিয়ে, সেটা মিয়ানমার যে কোনো জায়গায় গিয়ে যদি আশ্রয়ের প্রসঙ্গ আসে, সেটা তো আমাদের জন্য দুশ্চিন্তার। এক্ষেত্রে দ্বিতীয় সংযুক্ত যে তথ্যটি আমি দিতে চাই সেটা হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডির জন্য ইন্টারিম গভর্নমেন্টকে দায়ী করে বা সেইটার বিরুদ্ধে করে একটা রিট হয়েছে। সেই রিট পিটিশন যিনি করেছেন তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, তাকে কোট আনকোট কুকিচিন আখ্যা দেওয়া হয়েছে। এখন এই যে তিনি জবাবদিহি চেয়েছেন আসলে যে এটার জন্য অবহেলা দায়ী, সেটা এই অবহেলাটা করেছে ইন্টারিম গভর্নমেন্ট, এই ধরনের একটা বিষয় ধরে তিনি হচ্ছে আসলে আদালতে শরণ নিয়েছেন। যে কথাটি আপনিও বললেন যে ইন্টারিম পিরিয়ডের যেই অংশটা সেটা নিয়ে যেহেতু নানা অভিযোগ উঠছে, সেটার বিচার বিভাগীয় তদন্ত করা উচিত, এই দাবিটা আপনি তুলেছেন বা আরো অনেকেই কিন্তু বলেছে, তদন্তের প্রসঙ্গটা আসছে। তাহলে একজন ব্যক্তি আদালতে শরণাপন্ন হলো, তাকে এখন কেন পালিয়ে বেড়াতে হবে? বা ওই যে ডিপ্লোম্যাটের প্রতিবেদনটা, সেইখানে যখন আমরা এটা দেখি তাহলে আসলে পরিস্থিতিটা কি? মানে আমাদের এখানে কি এই ধরনের কট্টর মনোভাব নেই? আমি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের নাম নিতে চাই না, কিন্তু আমি দেখেছি, আমরা দেখেছি, আপনিও দেখেছেন যে অনেক আন্তর্জাতিক সংস্থা যারা জরিপ করেছিল যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কেউ 70%, কেউ 80% দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু সেটা কিন্তু গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, এদেশের সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল। ঠিক একইভাবে ডিপ্লোম্যাট তারা যে রিপোর্টটি করলো, আমার কাছে এই রিপোর্ট নিয়ে আমার কাছে মনে হয় সন্দেহ আছে। যেখানে মায়ানমার থেকে রোহিঙ্গারা তারা তাদের জীবন বাঁচানোর জন্য এই যে বিশাল নদী, এই নদী সাঁতরে তারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ মানবিক তাদেরকে আশ্রয় দিয়েছে। সেখানে বাংলাদেশি নাগরিক তাদের আত্মরক্ষার জন্য মায়ানমারে যাবে এবং মায়ানমারের জান্তা সরকার তাদেরকে আশ্রয় দিবে, এটা হাস্যকর। এই জন্যে আমি ডিপ্লোম্যাটের যে তথ্য, আমার কাছে মনে হয় যে এটা পেইড তথ্য, হয়তো তাদের কাছে কেউ ভুল তথ্য সরবরাহ করেছে। তাদের উচিত হবে পুনরায় আবার তদন্ত করা। যে রিপোর্ট তারা প্রকাশ করেছে, আমি তাদের কাছে আহ্বান করছি যে আপনারা, যে ব্যক্তিরা এই রিপোর্টটা করলো, যাদের বাংলাদেশে আপনারা দায়িত্ব দিয়েছেন, আপনারা প্রয়োজনে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সংযুক্ত করে আপনাদের আরো কিছু মানুষ তাদের বাইরে রেখে আর একটা তদন্ত বা আর একটা রিপোর্ট করেন, তাহলে বুঝবেন যে আসলে এখানে কোনো ধরনের নাকি সরকারের তরফ থেকে যে এটা ডিপ্লোম্যাট করা উচিত, ডিপ্লোম্যাটও করবে, সরকারও করতে পারে। তবে ডিপ্লোম্যাটকে আরেকটা তথ্য করতে হবে, কারণ ওই যে বললাম পেইড নিউজ কিন্তু আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে, আন্তর্জাতিক সংস্থা অতীতে কিন্তু করেছে। সুতরাং আমি মনে করি, আমি টোটাল ডিপ্লোম্যাটের সাথে যারা জড়িত, যারা অথরিটি, আমি তাদের দোষারোপ করছি না। হয়তো এখানে যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা নানানভাবে প্রভাবিত হয়ে এই ধরনের একটা রিপোর্ট উত্থাপন করতে পারে, ভুল তথ্য সরবরাহ করতে পারে। এই জন্য আমি তাদেরকে বলবো আরেকটা রিপোর্ট করেন। আমি টোটাল ডিপ্লোম্যাটকে দায়ী করতেছি না, আরেকটা রিপোর্ট করার আহ্বান করছি। এবং সরকার, তাদেরও দায়িত্ব এই ঘটনা খতিয়ে দেখা এবং এই ডিপ্লোম্যাট তারা কতটুকু ভুল তথ্য দিয়েছে, কতটুকু সঠিক তথ্য দিয়েছে, সেটারও একটা বিশ্লেষণ করা। আর একটা ঘটনা যেটি আপনি বললেন, দেখেন আপনার মাইলস্টোন ক্লজেই তো যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো, এটা অত্যন্ত অমানবিক। তবে এটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের অস্বচ্ছতা, এরপরে তাদের অন্যায় বা বিভিন্ন বিতর্ক নিয়ে আমি প্রশ্ন তুলতেই পারি, কিন্তু মাইলস্টোন কলেজে যে ধরনের দুর্ঘটনা ঘটেছে এর জন্য আমি সরকারকে দায়ী করতে পারি না। এর জন্য কোনোভাবেই সরকারকে দায়ী করার সুযোগ নাই। কিন্তু একজন নাগরিক সরকারের অবহেলা নিয়ে আদালতের দ্বারস্থ হতেই পারে, এই জন্য আবার তাকে পালিয়ে বেড়াতে হবে, এটা আসলে কেন হচ্ছে এটাও সরকারের উচিত খতিয়ে দেখা। যে কোনো নাগরিক তিনি যে কোনো বিষয়ে মতামতের জন্য বা প্রতিকারের জন্য আদালতে শরণাপন্ন হতেই পারেন, আমিও পারি। আমি ওই ব্যক্তির আমি নিরাপত্তা দাবি করছি। আমি আশা করি বাংলাদেশ সরকার, বাংলাদেশের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে যথাযথ নিরাপত্তা প্রদান করবে এবং তিনি বিচার বিভাগের কাছ থেকে যে ধরনের তদন্ত প্রত্যাশা করেন, একটা তদন্ত হোক না, সমস্যা কি? যদি দেখা যায় না ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য কারোর অবহেলা নাই, ওকে, তারা সেখান থেকে ক্লিন সার্টিফিকেট পাবে। আমাদের দেশের প্রবলেম আসলে এটাই যে তদন্ত আমরা কেউ করতে দিতে চাই না। যেমন আসিফ মাহমুদ চান না যে তার বিরুদ্ধে যে অভিযোগ অনুযোগ রয়েছে সেটা আসলে দুদক তদন্ত করুক। নাহিদ ইসলাম চান না তার 6 মাসে কি হয়েছে সেটা তদন্ত হোক। মাহফুজ আলম চান না, অন্য কোনো উপদেষ্টারা চান না। কিন্তু আমি দেখেছি যে নাহিদ ইসলাম যে সময় ক্ষমতায় ছিলেন, তিনি কোন মন্ত্রণালয়ে কাকে বসানো হবে, কোথায় বসানো হবে,
এই প্রভাবগুলো তিনিই বিস্তার করতেন। আমি নিজে একটা জিনিস চোখে দেখেছি। হ্যাঁ, একজন উপদেষ্টার দপ্তরে গিয়েছিলাম, এনিহাও আমার সামনে নাহিদ ইসলামের রেফারেন্স একজনকে সেখানে বসাইতে হবে, তদবির চলে আসলো। নাহিদ ইসলাম, আপনি তো তথ্য মন্ত্রণালয়ের মানুষ ছিলেন, সেখানকার মুখপাত্র ছিলেন, উপদেষ্টা ছিলেন, আপনি কেন অন্য মিনিস্ট্রিতে যাবেন? এটা তো হস্তক্ষেপ। ওই যে ক্ষমতায় গেলে মানে হস্তক্ষেপ করা, যেটা বিএনপির বিরুদ্ধে অভিযোগ, অন্যদের বিরুদ্ধে অভিযোগ, আরে এইটা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল। আমি এই জন্যই বলছি যে বিএনপির কাছ থেকে মানুষ যা প্রত্যাশা করে না তার থেকে বেশি তো আপনারা তরুণ ছিলেন, আপনাদের কাছে প্রত্যাশা করেছিল, আপনারা ব্যর্থ হয়েছেন বলেই তো মানুষ বিএনপি ক্ষমতায় এনেছে। একটু শেষ করে দিই। দেখেন, এই বাংলাদেশে তো এনসিপির ক্ষমতায় যাওয়ার কথা ছিল, যেটা নেপালে হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে। কেন গণ অভ্যুত্থানের শক্তি যারা সামনে থেকে নেতৃত্ব দিল, তাদের বৃহৎ একটা অংশ, তাদেরকে মানুষ ভোট দিল না? কেন বিএনপিকে বেছে নিল? কারণ এদেশের মানুষ বুঝলো যে বিএনপি রাষ্ট্র পরিচালনা করার জন্য পারফেক্ট। মন্দের ভালো বলেন আর যেটার ভালোই বলেন, সেটা হলো বিএনপি। এনসিপি বা জামাত তারা মন্দের ভালো না, বরং তারা 18 মাস দায়িত্ব পেয়ে সেই দায়িত্বের বরখেলাপ করেছে এবং প্রতারণা করেছে জনগণের সাথে। এই জন্য মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। যদি বাংলাদেশের পরিবর্তন হয়, সেটা আমি মনে করি অতীতেও যেমনিভাবে বিএনপির হাত ধরে হয়েছে, ঠিক এখনও বিএনপির হাত ধরেই পরিবর্তনটা হবে। এনসিপি পরিবর্তন করতে পারে নাই, আর জামাত তো প্রশ্নই ওঠে না, জামাত তো ক্ষমতায় গেলেই ফ্যাসিস্ট হবে। আমি একদম শেষ প্রশ্ন, রাশেদ খান, আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি একজন তরুণ নেতা, তরুণদের মুখপাত্র হিসেবে তরুণদের সঙ্গে লড়াই করতে করতে আপনি আজকের রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। তরুণ রাজনীতি, তরুণদের নতুন দিনের রাজনীতি, যেই দলেই থাকুক না কেন, যেই অংশেই থাকুক না কেন, তরুণরা যারা রাজনীতিতে আসছে, তাদের রাজনীতির কাঠামোটা কেমন দেখতে চান, একদম সংক্ষেপে যদি আমাদের বলেন। দেখেন, এই বাংলাদেশকে নিয়ে আমার নিজেরও অনেক প্রত্যাশা ছিল যে অনেক পরিবর্তন হবে। যেখানে একটি বিপ্লব, 1400-র অধিক মানুষ জীবন দিল, শহীদ হলো, অনেক মায়েরা ঘর থেকে বের হয়ে আসলো তাদের সন্তানদের সাথে নিয়ে। আমি নিজেও চোখে দেখেছি যে বাবা তার এক সন্তানকে হাতে নিয়েছেন আর এক সন্তানকে কাঁধে নিয়েছেন। মায়েরা তারা উপর থেকে পানি দিচ্ছে, এমনকি অনেক মায়েরা বাসা থেকে খাবার নিয়ে, বাসায় যা ছিল তা নিয়ে গণ অভ্যুত্থানের সময় রাজপথে নেমেছে। সবার একটা প্রত্যাশা ছিল এই বাংলাদেশে পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনের নামে যাদেরকে মানুষ ফেরেশতা মনে করেছিল, তারা থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো, তারা বন্দর কেলেঙ্কারির সাথে যুক্ত হলো, তারা ডিসি নিয়োগের সাথে যুক্ত হলো, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ সুবিধা এমনভাবে ভোগ করতে লাগলো, মানুষ সে সময় বুঝে গেল না, এই গণঅভ্যুত্থানে আমরা যে স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলাম, আমাদের সেই স্বপ্ন এরা পূরণ করতে সক্ষম হবে না। এই জন্য মানুষ তাদেরকে তিরস্কার করেছে। ছাত্র সংসদ নির্বাচনে তাদেরই তো জয়ী হওয়ার কথা ছিল, কেন হতে পারল না? যাদের বিরুদ্ধে এত অভিযোগ, 71-এর দায় যাদের আছে, তাদের সাথে যাব না, সেই ক্ষমতার জন্য তাদের সাথে হাত মেলালো। পরিবর্তনের কথা বলে যারা আসলো, তারা পরিবর্তন করতে পারে নাই, বরং নিজের পরিবর্তনটাই তারা গুরুত্বপূর্ণ মনে করেছে। এই যে নির্বাচনে, জাতীয় নির্বাচনে তারা অংশ নিল, তাদের প্রত্যেক প্রার্থীকে 50 লাখ করে তারা টাকা দিয়েছে দল থেকে। এনসিপি একটি ছোট্ট দল, নতুন দল, এই 50 লাখ করে যে টাকা তারা প্রত্যেক প্রার্থীকে দিল, এই টাকা তারা কোথা থেকে পেল? প্রত্যেক প্রার্থী মোটামুটি এলাকায় কয়েক কোটি টাকা খরচ করেছে। এই যে সংস্কার এবং পরিবর্তনের কথা যারা বলছে, কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতি যারা করবে না, তাহলে তারা যে নির্বাচন করলো, কয়েক কোটি টাকা খরচ করলো, এই টাকার হদিস কোথায়? তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেটি শুনছিলাম যে কিছু কিছু উপদেষ্টা অন্য উপদেষ্টাদেরকে বলছিল, ওরা তো আমাদের সন্তানের মতন, ওরা আগামীতে নির্বাচন করবে, করুক না কিছু তদবির বাণিজ্য, কামাক না কিছু টাকা। তো এই যে তথাকথিত রাজনীতি, সেই রাজনীতি তো এনসিপি বাংলাদেশে করতে পারে না। আমি চেয়েছিলাম তারা বাংলাদেশে ভালো করুক, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন না করে বরং জামাতের সাথে থেকে জামাতের পেটে ঢুকে গিয়ে যতটা ক্ষমতার স্বাদ নেওয়া যায়, সেই ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য তারা কাজ করলো। সুতরাং আমি একজন বলা যায় একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে আমার অনেক আক্ষেপ আছে। দেখেন, 18 সাল থেকে 24 সাল পর্যন্ত টানা লড়াই করেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কথা বলেছি, সংগ্রাম করেছি। এখন আমি যে দলে জয়েন করেছি সেই দল ক্ষমতায় রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ, হয়তো অভিযোগ
সামনে হাজির করবে যে রাশেদ খান তো এটা করেছে, মিথ্যা অভিযোগ। কিন্তু প্রমাণস্বরূপ আমার এই দীর্ঘ লড়াই সংগ্রামে একজন ব্যক্তিও প্রমাণ করতে পারে নাই যে রাশেদ খান এই তদবির বাণিজ্য করে এত টাকা নিয়েছে, এই অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে। অর্থাৎ পরিবর্তনের রাজনীতি যদি বাংলাদেশে করতে হয়, সেটা আমরাই কিন্তু শুরু করেছিলাম। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে করতে দেয়নি। আপনি তারুণ্যের একটা শক্তিকে মাথায় তুলে নাচলেন, আর একটা শক্তিকে আপনি ইগনোর করলেন। আপনি যখন দেশের বাইরে যাচ্ছিলেন তখন আপনি শুধু এনসিপির নেতাদেরকে চেনেন, এনসিপির একজনকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন, অথচ সে নিজেও বলে যে আমি মাস্টার মাইন্ড না। অর্থাৎ বাংলাদেশে পরে এনসিপিতে যোগ দেননি না, ঠিক আছে দেননি, কিন্তু বাংলাদেশে যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেই পরিবর্তনটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের স্বার্থের কারণে তিনি করতে দেননি। আমি চাই বাংলাদেশের পরিবর্তন হোক। আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের পরিবর্তন হবে। আমরা যে সময় ছোট তার সম্পর্কে অনেক অভিযোগ অনুযোগ আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের মুখ থেকে শুনেছি, যে সময় তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে হি ইজ এ পারফেক্ট ম্যান। বাংলাদেশে যদি দেশপ্রেম থাকে, যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে দেশপ্রেম ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে দেশপ্রেম ছিল, ঠিক দেশপ্রেম রয়েছে জনাব তারেক রহমানের মধ্যে। তিনিই পরিবর্তন করবেন, তার উপর আস্থা বিশ্বাস রেখে তার নেতৃত্বে তার কিন্তু পরিকল্পনার এখানে- সারথি হিসেবে আমি কাজ করে যেতে চাই। আমি দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের পরিবর্তন, বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতির যে সূচনা বিএনপির হাত ধরে, সেই পরিবর্তনটা বিএনপির হাত ধরেই হবে। মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন বিএনপির হাত ধরেই হবে, জনাব তারেক রহমানের হাত ধরেই হবে। আমি একদম এই পয়েন্টটাতে যে পরিবর্তনের যে প্রসঙ্গটা বা বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক, 24-এর আন্দোলন বলি বা তারপরের যে জনপ্রত্যাশা, আপনাদের যেই সাউন্ড 18 সাল থেকে আপনারা যেটা জাতীয়তাবাদের ভূমিতে যে বাংলাদেশ নিজের সার্বভৌমত্বের জায়গা থেকে নিজের সক্ষমতার জায়গা থেকে দাঁড়াবে, তরুণদের একটা অংশ কিন্তু এখন আন্দোলনে আছে। একটা অংশ আন্দোলনটা করছে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বা বাণিজ্য চুক্তি বিরুদ্ধে আন্দোলনটা করছে, যেই বাণিজ্য চুক্তিটা নির্বাচনে মাত্র 2 দিন আগে 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার করে গেছে। এবং সেই অন্তর্বর্তী সরকারের খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন বিএনপি সরকারে। এটা নিয়ে নানান সমালোচনা আছে এবং এই বাণিজ্য চুক্তি তিনি বলছেন যে বিএনপি এবং সেই সময়ের যারা পাওয়ার কন্টেন্ডার হিসেবে যুক্তরাষ্ট্র মনে করেছিল বা অন্তর্বর্তী সরকার মনে করেছিল, তার মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি, এই যে পোর্শনগুলো এদের সম্মতিক্রমেই আসলে বাণিজ্য চুক্তি হয়েছে। এখন এই যে বাণিজ্য চুক্তিতে বহু বিশেষজ্ঞ বলছেন, অনেকেই এটার তীব্র সমালোচনা করছেন যে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এটার মধ্যে। তাহলে আপনারা তো সেই সার্বভৌমত্বের জায়গায় দাঁড়িয়েছেন, আপনারা কি পার্টির ভেতরে, বিএনপির ভেতরে বা এই নিয়ে প্রশ্ন করছেন, কথা বলছেন? নিশ্চয় আপনার খেয়াল থাকবে, যেহেতু আপনি একজন সাংবাদিক, সচেতন মানুষ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ওই সময়কার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার একের পর এক বৈদেশিক চুক্তি, মানবিক করিডোর বলেন আর বন্দর চুক্তি বলেন, তিনি কিন্তু বারবার প্রতিবাদ জানাচ্ছিলেন। তিনি বলছিলেন নির্বাচিত সরকার ছাড়া, জনগণের সাথে আলোচনা ছাড়া এই ধরনের চুক্তি করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তি তারা করে দিয়ে গেলেন এমনভাবে যে সেই চুক্তির আর পরিবর্তন করা যাবে না। না, এই জায়গায় একটা তথ্য আমি যদি আপনাকে সংযুক্ত করি, সেটা হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্টের যে রায়, যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট RTA, যেটা এই ট্রেড এগ্রিমেন্ট তারা ওইখান থেকে বাতিলই করে দিয়েছে। তারা বলছে যে এই ধরনের কোনো সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিতে পারে না। সুতরাং ওই এন্ডে আমাদের কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে যে আমরা যদি চাই এটাকে রিভিউ করা, বাতিল যদি নাও করি, স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে যেখানে আসলে আপত্তি আছে বা রিভিউ প্রয়োজন, সেটা কিন্তু সুযোগ এই সরকারের দেখেন সামনে আছে। অনেক ধরনের রায় থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। এখন আমেরিকার সাথে অন্য দেশের যে ধরনের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে, এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। এখন ট্রাম্প তো বারবার বলছিল যে আমি যুদ্ধ চাই না, সেই ট্রাম্পই কিন্তু পরবর্তীতে যুদ্ধের সাথে লিপ্ত হয়েছে। বারাক ওবামার বিরুদ্ধে তিনি কিন্তু এই অভিযোগগুলো বারবার আনছিলেন, নিশ্চয়ই আপনি জানেন। তো ওই যে বললাম যে এখন আসলে ওই
মানে স্বার্থের দ্বন্দ্বর বিষয়টাই আসলে মূল, যে তুমি যদি আমার বন্ধু হতে চাও তাহলে তোমাকে আমার বন্ধু হয়ে থাকতে হবে, তুমি অমকের বন্ধু হইতে পারবে না। তো আমেরিকা আসলে এই ধরনের একটা রাজনীতি তাদের মধ্যে আছে। তাহলে বাংলাদেশ একটা ভারতের চ্যালেঞ্জের, আওয়ামী লীগের পিরিয়ডের যে ভারতের উপরে অতি নির্ভরশীলতা বা ভারতের প্রতি নত থাকা, যে অভিযোগটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল সাবেক, তো সেই জায়গা থেকে কি আমরা মার্কিনের প্রতি নত থাকার জায়গায় চলে গেলাম? এটা তো আসলে এই চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে। তবে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে ডক্টর জাহিদুর রহমান, যিনি সরকারের উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে আমরা এই চুক্তির পর্যালোচনা করব। এখন বিএনপি সরকার এই চুক্তি যদি এখন বাতিলের জন্য কথা বলে বা বাতিল করে দেয়, তাহলে কিন্তু বিএনপির সাথে মার্কিন সরকারের যে কূটনৈতিক সম্পর্ক, সেটাই এক ধরনের ঘাটতি সৃষ্টি হবে। যে কারণে বিএনপি সরকার এটার পর্যালোচনা করে আমাদের অপোজিশনে যারা রয়েছে তাদের যদি সহযোগিতা পায় যে এইটা আমাদের দেশের জনগণের চাওয়া, সুতরাং এইটা আপনারা এই জায়গাগুলোতে আমাদের সংশোধনে রয়েছে, আপনারা এইগুলো একটু পরিবর্তন করেন। আমি মনে করি একটু সময় দেন, আশা করি বিএনপি সরকার এই কাজটা করবে। তবে প্রবলেমটা হলো যে অপোজিশন সহযোগিতা করবে কিনা। অপোজিশন যদি সহযোগিতা না করে, সেক্ষেত্রে আসলে এইটা পর্যালোচনা করা, সংশোধন করা বা যেটি বলেন না কেন সেটি করা আসলে কঠিন হয়ে যায়। বাট আমি নিজে যেমন, যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে বিভিন্ন চুক্তি করে গিয়ে, সম্পাদন করে গিয়ে তারা বাংলাদেশের জনগণের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, এবং যার খেসারত নির্বাচিত সরকারকে দেয়া লাগছে। মানুষের নানান প্রশ্নের মুখোমুখি হওয়া লাগছে যে এটা কেন সরকার করতেছে না। এখন ওই যে একটা কাজ তিনি করে দিয়ে গেছেন, মনে করেন যে মানে আপনার সাথে একটা সম্পর্ক বা একটা চুক্তি করে দিয়ে গেছে কেউ, পরবর্তীতে নতুন যখন আপনার এই অফিসে একজন আসবে, তিনি চাইলেই ওই চুক্তি হঠাৎ করে বাতিল করতে পারবেন না, পর্যালোচনা করতে পারবেন না, এটা সময় সাপেক্ষ। সুতরাং আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। যেহেতু নির্বাচিত সরকার এবং এই নির্বাচিত সরকারের যিনি প্রধানমন্ত্রী, অন্যান্য নেতৃবৃন্দ, তারা কিন্তু আপনার বিভিন্ন চুক্তি নিয়ে, বিভিন্ন বৈদেশিক চুক্তি নিয়ে ওই সময় প্রতিবাদ জানাচ্ছিল। আরেকটি প্রশ্ন করলেন যে ওই সময়কার পররাষ্ট্র উপদেষ্টা তো এখন পররাষ্ট্রমন্ত্রী। দেখেন, ওই সময়কার ছাত্র উপদেষ্টা কিন্তু এখন এনসিপির আহ্বায়ক, ওই সময়কার আরেকজন ছাত্র উপদেষ্টা কিন্তু এনসিপির মুখপাত্র। অর্থাৎ এই উপদেষ্টারা রাজনীতি করতে চেয়েছে বা বিভিন্ন দলের সাথে যুক্ত হতে চেয়েছে। এখন বিএনপি তাদের যোগ্যতা অনুযায়ী একজনকে সরকারে নিয়েছে, যাতে করে তিনি পররাষ্ট্র নীতিটা যেটা শুরু করেছিলেন ওটা আসলে শেষ করতে পারেন। তার হয়তো একটা স্বপ্ন আছে, বিএনপি তার সেই স্বপ্নটা পূরণের সুযোগ দিয়েছে। কিন্তু এই যে সরকারে থেকে দল গঠন করা, যেটা নাহিদ ইসলাম করেছেন, দেখেন এই পৃথিবীর সবাই যদি বলে যে নাহিদ ইসলাম তিনি সরকারে থেকে আসলে দল গঠন করেননি, আমি অন্তত মানব না। কারণ নাহিদ ইসলাম দল গঠনের সময় আমাদেরকেও আহ্বান জানিয়েছিলেন এবং সেই সময় তিনি ছাত্র উপদেষ্টা ছিলেন। তার মন্ত্রীপাড়ায় যে বাড়ি ছিল না, এই বাড়িতে বসেই কিন্তু এনসিপি গঠনের আলোচনা হয়েছে এবং সেটা সিদ্ধান্তও হয়েছে। তারা সবথেকে জীবনের বড় অপরাধ করেছেন, সরকারে থেকে সরকারের সুবিধা নিয়ে একটা দল গঠন করা। এই অপরাধ তাদের সাথে যায় না। তারা যদি সংস্কারের কথা বলে, তারা যদি পরিবর্তনের কথা বলে, আপনি সরকারের সুযোগ সুবিধা নিয়ে যে এনসিপি গঠন করলেন, কেন করলেন সেটা জবাবদিহিতা করেন। এই জন্যই বলছি যে 18 মাসের তদন্ত নাহিদ ইসলাম চান না। নাহিদ ইসলাম চান ওই 1 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের সময় কি কি দুর্নীতি হয়েছিল সেইটার তদন্ত সংসদে দাঁড়িয়ে চান। কারণ 18 মাসের তদন্ত করলেই তো বের হয়ে আসবে যে নাহিদ ইসলাম ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় তিনি এনসিপি গঠন করেছেন। দুর্ভাগ্য আমারও, আমি মনে করি যে দেশের অনেকেরই দুর্ভাগ্য। সংসদে যদি আমি থাকতাম না, আল্লাহ হয়তো আমাকে নেয়নি, আমি এই প্রশ্নগুলো নাহিদ ইসলামকে করতাম যে 18 মাসের তদন্ত আপনি কেন চান না। কারণ ওই তদন্ত করলে বের হয়ে আসবে যে আপনি ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় কিংস পার্টি গঠন করেছেন, এই জন্য আপনি তদন্ত চান না। আপনি তদন্ত চান না এই কারণে, কারণ আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সব থেকে বেশি দুর্নীতি হয়েছিল, তার এপিএস কি করেছিল, এপিএস অপরাধ করলো আর উপদেষ্টা করে নাই, এইগুলো বের হয়ে আসবে। আপনি তদন্ত চান না এই কারণে মাহফুজ আলম তিনি শেখ হাসিনার আইন মেনে 2টা টেলিভিশনের লাইসেন্স দিয়েছিলেন। আপনি তদন্ত চান না এই কারণে যে বিভিন্ন জায়গায় এই যে ডিসি নিয়োগ, বিভিন্ন জায়গায় নিয়োগ, ছাত্র উপদেষ্টা নিয়োগ, বিভিন্ন মিনিস্ট্রিতে এরা কি অপরাধ করেছিল সেটা বের হয়ে আসবে। আপনি তদন্ত চান না এই কারণে থানা থেকে কেন হান্নান মাসুদ চাঁদাবাজদেরকে ছাড়াতে গিয়েছিল সেটা বের হয়ে আসবে। আপনি তদন্ত চান না এই কারণে আপনি যে প্রত্যেক প্রার্থীকে 50 লাখ করে টাকা দিয়েছেন, এই টাকা কই থেকে আসলো সেটা বের হয়ে আসবে। আপনি তদন্ত চান না এই কারণে বছির উদ্দিনকে কেন আপনি কোন স্বার্থে নিয়োগ দিয়েছিলেন সেটা বের হয়ে আসবে। আপনি তদন্ত
তদন্ত চান না এই কারণে যে 18 মাসে এরকম অসংখ্য দুর্নীতি তদবির বাণিজ্য হয়েছে, সেগুলো বের হয়ে আসবে এবং এর দায় আপনাকে নিতে হবে। এই জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত নিয়ে মুখ খোলেন না। আপনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ফেরেস্তা, তাহলে আমিও বলতে চাই যে ওই সময়কার বাস্তবতায় বিএনপি যেভাবে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ চালিয়েছে, ওই সময়কার প্রেক্ষাপটে বিএনপি সঠিক ছিল, বিএনপি এখনও সঠিক আছে। বিএনপি সবসময় দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে থাকে। বিএনপি দেশে আওয়ামী লীগ হবে না, যেটা আপনারা বারবার বলছেন যে বিএনপি আরেকটা আওয়ামী লীগ হচ্ছে, বিএনপি আরেকটা দুর্বল আওয়ামী লীগ না। বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না, বরং আপনারা আওয়ামী লীগ হতে পারেন, আপনারা ফ্যাসিস্ট হতে পারেন, সেই সম্ভাবনা আছে। আমরা দেখেছি 18 মাসে কিভাবে গণঅভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডারদেরকে আপনি মাইনাস করেছেন, কিভাবে আপনি ফ্যাসিস্ট আচরণ করেছেন, কিভাবে আপনি অন্যদেরকে ক্যারি করেন নাই, মানুষই মনে করেন নাই। আপনি মনে করেছেন যে এই চেয়ার আপনার আসমান থেকে এসেছে, সুতরাং এই চেয়ারের মালিক আপনি একা, এই চেয়ারে বসে আমার ইচ্ছা মতন আমি সিদ্ধান্ত নেব। আমরা দেখেছি কি 9/6 ওই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা করেছে। এই জন্য নেপালে অভ্যুত্থানের শক্তি ক্ষমতায় আসলেও বাংলাদেশের জনগণ তাদের এই প্রতারণা ভাওতাবাজি দেখে, যেটা আমাদের ভাই শহীদ উসমান হাদি এনসিপি 3টা প্রতারণার গল্প মানুষকে শুনিয়ে গেছে, ওই প্রতারণার কারণে এবং উসমান হাদির কথা অনুযায়ী আমি মনে করি এনসিপিকে দেশের মানুষ ক্ষমতায় বসায়নি। এনসিপি রাজনৈতিকভাবে তারা দেউলিয়াত্ব বরণ করেছে জামাতের পেটে যাওয়ার মাধ্যমে। ধন্যবাদ রাশেদ খান। আমরা অনেকগুলো বিষয় আসলে রাশেদ খানের সঙ্গে আলোচনায় পেলাম। এর মধ্যে বেশ কিছু অভিযোগ তিনি এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বা নাহিদ ইসলাম তাদেরকে নিয়ে কেন কথা বলছেন বা কেন এই বিষয়গুলো নিয়ে তিনি প্রশ্ন তুলছেন সেটার ব্যাখ্যা দিলেন, এবং পাশাপাশি তিনি যেটা জরুরিভাবে বললেন যে যেহেতু এতগুলো জায়গা থেকে বারবার অভিযোগ উঠছে, হাম সংক্রান্ত বিষয়ে প্রসঙ্গ আসছে, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে প্রসঙ্গ আসছে, নানা ইস্যু আসছে, দুর্নীতির প্রসঙ্গ আসছে অন্তর্বর্তী সরকারের পিরিয়ডে, তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের সেই 18 মাস বা সেই মেয়াদকাল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হোক, সেই দাবিটি তিনি জানালেন। পাশাপাশি মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বা তাদের কাছে জবাবদিহি চেয়ে যে রিট আবেদন হয়েছে এবং যাকে পরে কুকি চীন কোট আনকোট আখ্যা দেওয়ার কারণে তিনি এখন হচ্ছে এক ধরনের পলাতক জীবনযাপন করছেন, তিনি সেইটার বিষয়ে বললেন যে এইটা কাঙ্ক্ষিত নয়, যে কেউ বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো একটি বিষয়ে প্রশ্ন তুলতে পারে এবং সেই প্রশ্নের জন্য তদন্ত চাইতে পারে, সেইটার জন্য তিনি এক ধরনের তদন্তের মধ্য দিয়ে একটা সমাধান তিনি প্রত্যাশা করতে পারেন। সেই জন্য কোনো নাগরিককে আসলে কেন পালাতে হবে সেই প্রশ্নটি রাশেদ খান তুললেন। একই সঙ্গে বাণিজ্য চুক্তি, যে বাণিজ্য চুক্তি নিয়ে এখন রাস্তা উত্তাল, রাস্তায় প্রতিনিয়ত মিছিল হচ্ছে, বিভিন্ন সভা সেমিনারে নানানজন সমালোচনা করছেন, সেটা নিয়ে তিনি বললেন যে সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছে, সেইটা হয়তো এক ধরনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় আছে, কিন্তু তিনি প্রত্যাশা করেন, তিনি ব্যক্তিগতভাবে জানালেন যে তিনি প্রত্যাশা করেন যে এইটা পর্যবেক্ষণ করা হবে, রিভিউ করা হবে এবং সেটাতে অবশ্যই বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। দর্শক, আপনারা কি মনে করেন এনসিপির বিরুদ্ধে যেই অভিযোগগুলো তিনি তুললেন বা জামায়াতের রাজনীতির প্রসঙ্গে তিনি যেটি বললেন যে জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, এই ধরনের যে শঙ্কা তিনি জানালেন, এই সব বিষয়ে আপনি কি মনে করেন জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।